থেকে হয়ে গেছে আর মনে হবে না। আমার দুলাভাই আরেকটা ছেলে আনে বিয়ে করার জন্য। আমি তখন রাজি হয়েছি যে ঠিক আছে, মানে ওর বোধ একটা ওই আইসা করছে যে না, ও যে তোমার সাথে এত আমাকে দেখাইতেছে, আমাকে মানে চিন্তাছেই না, এরকম ভাবে কথা বলতেছে, আমিও পারবো না কেন, ও যত পারছে আমিও পারবো। তো বললাম যে ঠিক আছে বিয়ে ঠিক করেন আমার, আমি বিয়ে করবো। তো বাবা মারা গেছে দেয়া। তো বললো যে ঠিক আছে দেখতেছি, কিন্তু 3 মাস ধরে ওর সাথে কথা হয় না, খাওয়া দাওয়া তো ছেড়ে দিতে, অনেক অসুস্থ হয়ে গেছি, মানে অনেক কানাকাটি করে কি করবো এখন, মানে ফোন দিলে মোবাইল বন্ধ। আমার যে নাম্বারটা জানতো ওই সিমটা আমি চেঞ্জ করে ফেলি। তো আমার দুলাভাইয়ের সাথে ওর কানেকশনটা ছিল আর কি, মাঝে মধ্যে দেখা হইতো, এটা সবাই জান 3 মাস ধরে ওর সাথে কথা হয় না। দুলাভাইয়ের সাথে দেখা হওয়ার পর বলে যে ও কই, বললো যে বাসায়। বললো যে দোস্ত একটু দাও না, একটু ওর সাথে একটা বার কথা বলি। তোর শালা আমাকে বকাবকি করার পর রাগ করছিলাম, রাগ করার পর ও আমার সাথে এখন কথাই বলে না। বলে না, কথা না বলাটাই বেটার, তোর কাছে আমরা বিয়ে দিবো না। রাগ করার কথা বললো। তো আমার দুলাভাই থেকে মোবাইলটা নিয়েছে, মোবাইলটা নিয়ে আমার মার যে নাম্বারটা ছিল, মা লেখা সেভ করা বুঝছে, নাম্বারটা নিচে নেওয়ার পর কল করলো। ও আবার নতুন সিম কিনছিল, তার নাম্বারটা চিন না, ফোনটা আমি রিসিভ করলাম। মানে সেদিন রাত্রে আমি ওর ঘুমের ট্যাবলেট খেয়েছিলাম, ওর কথা মনে হলে আর কি আমি ঘুমের ট্যাবলেটটা খাইতাম। সকাল 9টার দিকে কল করছে, তো আমি ঘুম থেকে উঠে ফোনটা ধরলাম। ও বলতেছে কি ব্যাপার, তুই কি আমার একদম ভুলে গেলি? ফার্স্ট আমি চিনি নাই, কি ব্যাপার তুই করে আমার কি বলতেছে ঘুমের মধ্যে। তারপর আমি বললাম যে কে আপনি, দেখে যাচ্ছেন তো কে আপনি বলো তো, ফোনটা রেখে দিছে। ফোন রাখার পর আমি আবার ঘুমাই গেলাম, 1টার দিকে মানে ঘুম থেকে উঠছিলাম। ওঠার পর ওই নাম্বারে কল দিছি, কল দেওয়ার পর আমি বললাম হ্যালো আপনি কে, আপনি যে তখন ফোন করলেন তুই আমার ভুলে গেলি, আপনি কে, আমার চিনেন আপনি? বলে কি তুমি কি আমার চিনো নাই? তখন বলছে তুমি আমার চিনো না, তখন আমি বুঝছি, তখন মানে আমি কান্না করতেছি, তুমি আমার এতদিন পর কল দিলা, 3টা মাস কিভাবে থাকলা? পরে বলে যে দেখো তোমাকে আমি কদিন পরে কল দিচ্ছি, তুমি সিম চেঞ্জ করে ফেলছো। আমি সিমটা আমি চেঞ্জ করে সিম আমার ফ্যামিলি চেঞ্জ করছে, এটা আমার কোনো দোষ নেই, মোবাইল আগেই ভেঙে ফেলছে। তখন বললো যে ঠিক আছে, ও বললো আরেকটা মোবাইল দিই তোমাকে। আমি বললাম না, মোবাইল এখন নিতে পারবো না আমি। 3 মাস পর যে কথা হলো আর কি, তো কথা বললাম সেদিন রাত্রে, সারা রাত কথা বলছি, প্রায় 5টা পর্যন্ত কথা বলছি। পরের দিন বললো যে দেখা করো আমার সাথে, 3 মাস ধরে তোমাকে দেখি না, তুমি কোন অবস্থায় আছো। 2 দিন পর আবার দেখা করলাম, টিএসিতে গেলাম। টিএসিতে যাওয়ার পর অনেকক্ষণ কথাবার্তা বললাম, ঘুরলাম ফিরলাম, তারপর আবার বাসায় চলে আসলাম। বাসায় চলে আসার পর আমার মা জিজ্ঞেস করলো কোথায় গেছিলাম, তখন ওরা ভালো করে জানে যে ওর সাথে তো আমার কথাই হয় না, ওরা মনে করছে যে আমি অন্য হয়তো বান্ধবী, সেটাই বিশ্বাস করছে। আমার আম্মু আবার দেশে যাবে, তো বললাম যে ঠিক আছে আমার মা তো দেশে যাবে, এখন তোমার সাথে আমি অনেক ঘুরতে পারবো। তানিয়া আপু আসবে, তানিয়া আপুর নামে, তাকে আমার অনেক বিশ্বাস করতো, তার হাজবেন্ড আবার বাইরে থাকে, ওর বাসা আমাকে থুয়ে যায় আর কি। তো বললো যে ঠিক আছে আজকে তাহলে দেখা করো। সেদিন আর কি দেখা করলাম, দেখা করার পর আমি বললাম যে দেখো তোমার বাসায় আমাকে নিয়ে যাও আজকে। বলছে আমার 1 বছর ধরে সম্পর্ক, তোমার বাসায় আমি চিনি না। বলে দেখো আমি তো ব্যাচেলার থাকি, আমার বাসায় কেমন প্রবলেম, বলবে তুমি এটা কে কেন আনছো। বললাম যাবো, আমি জিজ্ঞেস করতেন যাবোই। তো বাসায় গেলাম, দেখলাম যে একটা ফ্যামিলির সাথে আর কি থাকে, ও একটা রুম নিয়ে একাই থাকে। তো ওই মহিলা বলতেছে যে এটা কে, বললো দেখেন লাভার, ওরা আমি কদিন পর বিয়ে করবো। পরে মহিলা ওর সাথে একটা ভালো একটা রিলেশন ছিল দেখে আর কিছু বলেন। তারপরে অনেকক্ষণ ছিলাম, তারপরে এসে পড়ছে আবার। মানে সেদিন আর কি, মানে ওর রুমে যেদিন যাওয়ার পর সেদিন আর কি আমাকে করছে আর কি। ওকে ঠিক আছে, আপনাদের রুমের ভিতরে বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ডরা খুব ক্লোজ একটা এনভায়রনমেন্ট পাস করেছেন, তাই তো? হ্যাঁ, এটা আর কিছু না। তো বাসায় এসে পড়লাম, বাসায় এসে পর আবার পরের দিন ঘুরতে গেলাম, পরের দিন আবার ধানমনি লেগে গেছি, তারপর সারাদিন ঘুরলাম, ঘুরে আবার বাসায় এসে পড়ছি। বাসায় এসে পর এখন আমাকে বলতেছে যে এই 3 মাসের মধ্যে তুমি কার সাথে কথা বলছি কিনা। আমি বললাম হ্যাঁ বলছি, একটা রং নাম্বার আসছিল, রং নাম্বার একটা কথা বলছি। বলে বলছো কেন? আমি বললাম যে দেখো আমি চিনি তো না, বলছি বলতে ধরো একটু টাইমটা একটু পাস করছি, চিনি না, তো ফোন করতো, ভাবিও কথা বলতো, আমিও কথা বলতাম। আমি আবার বললাম তুমি কি কথা বলছো কারোর সাথে? বলে না আমি কারোর সাথে কথা বললাম, তোমার নিয়ে টেনশন, মানে এখন ও জানে কথা বলছে কিনা। না আমি সত্য কথা বলে দিছি যে হ্যাঁ আমি একজনের কথা বলছি, আমি চিনি না, দেখাও করিনি কোনোদিন। পরের দিন যেটা দেখা করতে গেলাম আর কি, সেখানে যাওয়ার পর আমাকে বলতেছে যে তোমার মা তো দেশে গেছে না? আমি বললাম হ্যাঁ। বলে তাহলে চলো আজকে আমরা বিয়ে করে ফেলি। মানে আমি ফার্স্ট টাইম হ্যাঁ ধাম করে, কোনো কথা নেই, মানে আমাকে আগে বলেও নাই, কোনো ডিসিশন কিছুই নেই। তো বললাম যে বিয়ে করে ফেলবা, মানে ফাইজলামি করতেছে। বললাম যে ফাইজলামি করো তো আমার জীবন এইভাবে একলা বিয়ে করবো না, তুমি যে ভীত টাইপের, বাবা মারে যে ভয় পাও, তুমি করবাই না, তুমি আমার বিশ্বাস করি না তোমার। বলে তুমি বিশ্বাস করো না, তোমাকে যদি করে দেখাই। মানে আমার বিশ্বাস হচ্ছিল না। আমি বললাম যে ঠিক আছে তাহলে করে দেখাও। তো আমিও রাজি ছিলাম, পাবো, এটা আমার পাওয়ার কথা। তোমাকে শর্ত দিল, বললো যে আমাকে বিয়ে করবা, ঠিক আছে বিয়ে করার পর তোমার মা বাবার সাথে কারোর সাথে কোনো কন্ট্যাক্ট করতে পারবা না, জাস্ট জানাই দিও তুমি আমাকে বিয়ে করছো, এছাড়া কোনো কন্ট্যাক্ট করতে পারবা না। আর যে পর্যন্ত আমার দেশি ঠিকানা বলবো না, মানে জানতে চাইবা না কোনোদিন যে আমার দেশ কোথায়, আমি তোমার বাবা মার সাথে কথা বলে এটা কোনোদিন পারবা না।
মানে আমার যে পর্যন্ত আমি না বলবো, আমার তখন সেন্স ছিল না, যে যেটা বলছে আমি সেটাই মেনে নিচ্ছি। বললাম যে ঠিক আছে, হ্যাঁ। বলে কোথায় থাকি এটা বলতে পারবো না তোমার মামা পরে। বললাম যে ঠিক আছে। তখন ওর বাসায় গেলাম। প্রেম মানুষকে কতটা অন্ধ করে দিতে পারে এবং ইমোশনালি প্রেমের স্টেজটা কত বড়, জাস্ট ফিল ইট। এবং বয়সটা এখানে কত বড় একটা ফ্যাক্ট হতে পারে। আপনাকে 2-3টা জিনিস বলেছে। একটা হচ্ছে বিয়ে করার পর আপনার ছেলেটার সাথে থাকতে হবে, তাই তো? হ্যাঁ। ওকে, 1। 2 নাম্বার হচ্ছে বাবা মার সাথে শুধু কথা বলতে পারবেন, কিন্তু কোথায় আছেন সেটা জানাতে পারবেন না। 2। 3 নাম্বার হচ্ছে ছেলেটার বাড়ি কোথায়, ছেলেটা কোথা থেকে এসেছে, ছেলেটার বাবা মাকে কোন রকম কোনো কন্ট্যাক্ট করতে পারবে না যতক্ষণ পর্যন্ত ছেলেটা না জানাবে, তাই? হ্যাঁ। 3টাই হচ্ছে মহা বড় ভুল সিদ্ধান্ত, এবং সেটাতে সে রাজি হয়েছে জাস্ট বিকজ অফ শি লাভস হিম। ওকে, তারপর? তো ওর বাসায় নিয়ে গেল। বাসায় নেওয়ার পর একা একা তো আর বিয়ে হবে না। তোর বাসার ফ্যামিলির বললো, তখন রাত্রে আর কালি বললো যে না আজকে বিয়ে হবে না, কালকে সকালে। তো সেদিন এভাবে আর কি ওর বাসায় থেকে যাই। আমার মা তো দেশে গেছে, তো আমার মায়ের কথা শুনে সাথে সাথে দেশে থেকে এসে পড়ছে। আমাকে অনেক কানাকাটি করে বলতেছে, মানে আমার মার সাথে ও কথা বলতে সুযোগ দিছে আর কি, বিয়ের আগে কথা বইলানো। তো আমার মা মোবাইলে বলতেছে তুই ওর সামনে কথা বলিস না, মানে লুকায় বল কোথায় তোরা আসস, ওদের আমি ভালো করে বিয়ে দেবো। ও যদি তোর একলা বিয়ে করে, কি বিয়ে করবো, নকল বিয়ে করো কিনা, তুই তো কিছুই বুঝবি না, তোর যা বুঝে বুঝি তাই বুঝবি। তো বললাম যে না মা, মানে আমাকে অনেক রিকোয়েস্ট করতে বলে তুই ঠিকানাটা বল, তোর সত্যি বিয়ে দিম। একলা বিয়ে করে কোনো বিয়ে হবে না, সেটা কিন্তু হবে না আমার বলছে। আমি বললাম যে না ঠিকানা আমি দেবো না। তার অনেক রিকোয়েস্ট করতে, তখন আমার মোবাইলটা কেটে দিয়ে অফ করে রাখছে। আমি বললাম যে আমি আমার মার সাথে কথা বলবো না, এখন পরে কথা বলবো। আপনাকে সবাই কটকটি বলছে, আপনি যেভাবে কথা বলছেন প্রিয় শ্রোতা, ওর বয়স মাত্র 18 বছর, ও এইভাবেই কথা বলে, অনেক স্পিডে কথা বলে। তো ওকে বুঝতে আসলে সমস্যা হচ্ছে না, ওকে ওর মতো করেই নেবেন প্লিজ। হ্যাঁ, তো আপনার মা এটা বলছিল, তারপর? তো মা এটা বললো, বলার পর আমি বললাম যে না আমি ওকে বিয়ে করবোই। সেখানে অনেক মামা ছিল, মামা আমাকে বুঝাইলো দেখো এখনো তোমাদের বিয়ে হয় নাই, মানে আমাদের দুজনকে বুঝাইছে তোমরা বিয়ে ডিসিশনটা নিও না, যে করলে জীবনে অনেক বড় একটা ভুল করে ফেলবা, এরকম একা একা করো না। এক কাজ করো, ওর বাসায় যাই আর তোমার দেশে ঠিকানাটা দাও, আমি যাই, খোঁজ খবর নেই তুমি কোথায় থাকো। বললাম কোনো কিছু যাওয়া দরকার নেই, মানে আমি না করলাম আর কি। বললাম যে না আমার ফ্যামিলির জানা দরকার, আর ফ্যামিলি জানা দরকার নেই, কেউ থাকা দরকার নেই, আমরা একা একাই করবো। তখন তারা যেহেতু আমরা রাজি ছিলাম, তারা আর কি বলবে মেনে নিল। সেদিন তো বিয়ে হলো না, পরের দিন কি বিয়ে হলো। আপনার বয়স তখন কত? তখন 17। 17 বছর বয়স আপনার। আপনি ক্লাস 9-এ পড়েন। নো, 17 বছর বয়স আপনার না, খুব বেশি হলে 15 থেকে 16। মানে 17 না, 16.5 বা 16.5 বা 16 এরকম। 17 তো পরে আপনার বিয়ের বয়স হয়নি। ছেলেটার ঠিক আছে, ছেলেটার বিয়ের বয়স হয়েছে। কাজী এই অবস্থায় রাজি হলো বিয়ে করতে। রাজি হয়েছে। কিভাবে বিয়ে করলেন আমাকে একটু বলুন। মানে সেদিন তো বিয়ে হইলো না, সেদিন ওর বাসা থেকে গেলাম। পরের দিন সকালবেলা আমাদের কাজে পেশে নিয়ে গেল, যে ওর মামাটা আমাদের বাসার ভাইটা আরো কয়েকজন ছিল, ওরা কাজে পেশে নিয়ে গেল। মানে ও আমাকে যেটা শিখাই দিল, বলবা এটা তোমার গার্জেন, এটা আমার গার্জেন, এভাবে বললো আর কি। তো কাজী ফার্স্টে বললো যে তোমার কিছুই নাই, জন্ম নিবন্ধন নাই, তুমি কিভাবে তোমাদের বিয়ে দিব না। তখন আর কি টাকা দিল কাজীকে, যেটা দেখলাম অনেক টাকাই দেওয়া হয়েছে। তো টাকা দেওয়ার পর কাজী রাজি হয়েছে, পরে বললো যেটা আপনাদের কোর্ট ম্যারেজ করি। তো আমাদের কোর্ট ম্যারেজ করলো। বাসায় এসে পড়লাম, বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পর কোর্ট ম্যারেজ তো কাজী করতে পারবে বলে আমার জানা নেই। কোর্ট ম্যারেজ কি কাজী করেন? আপনাদের বিয়েটা কোথায় হয়েছে, কোর্টে হয়েছে নাকি কাজী অফিসে হয়েছে? কাজী অফিসে হয়েছে। কাজী অফিসে হয়েছে। কাজী অফিসে হলে কোর্ট ম্যারেজ তো হয় না। যাই হোক, হ্যাঁ, তারপর? আমাকে এটা বলছে আর কি। কাবিন আছে আপনার কাছে এই মুহূর্তে, বিয়ের কাবিন? ওকে, প্রিয় শ্রোতা, আমরা কাবিনটি চেক করছি, যদি প্রয়োজন হয় আমরা আমাদের ফেসবুকে দিয়ে দিব। হ্যাঁ, তারপর? বিয়ে করে ও এত কান্না করতেছে, একটা ছেলে মানুষ যত কান্না করতে পারে আমি এটা আগে জানতাম না। বিয়ের পরে সে কান্নাকাটি করছে? হ্যাঁ, বিয়ের পরে বলে কি আমি এটা ভুল করে ফেললাম। মানে আপনার কান্নাকাটি করার কথা যেখানে, সেখানে সে নিজে কান্নাকাটি করছে, ডিজে করতেছে। হ্যাঁ, বুঝতে পেরেছি বাবা, গাড়া গলে পড়েছি। বলে কি যে আমি আমার বাবা মার কত কষ্ট করে বড় করছে, আর তুমি একটা জিনিস জানো যে আমি কিন্তু লেখাপড়া করি। মানে সেদিনই জানলাম ও যে লেখাপড়া করতো, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারে পড়তো। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারে পড়তো? হ্যাঁ। ওকে, আমি বললাম যে আমি তো জানতাম না, তাহলে তো তোমাকে বিয়ে করতাম না, তোমার লেখাপড়া শেষ হলে আমাকে বিয়ে করতাম। বলে কি করবো, তোমাকে তো আমি হারাতে চাই না। ওর মার সাথে কি কথা বললো মোবাইলে, মানে যখন ওর মার সাথে কারোর সাথে কথা বলতো আমার সামনে আসতে দিত না, যে নাম্বারটা আমি দেখে ফেলি। মানে অনেক ভয় পেতাম, আমি নাম্বারটা নিয়ে আমি বলতাম তোমার এরকম ভয় কেন, আমি তো বললাম তোমার বাবা মাকে কোনোদিন জানাতে চেষ্টা করবো না, যে তুমি না জানাবা। মানে ও কান্নার করে কথা বলতেছে, মা ভালো লাগতেছে না। ওর মা আবার বলতেছে তুই কি কিছু করছো আমার মনে হচ্ছে, মানে মা না হঠাৎ করে বলতেছে, লাউড স্পিকার বাড়তেছে তো আমি শুনতেছি, যে তুই কি কিছু করছো নিজে নিজে। বলে কি না মা আমি কিছু করিনি, আমি কি করবো, না আমার মনে হচ্ছে তো এই জন্য। কথা বলা শেষ, তারপর আমার বললো দেখো আমার যদি মা বাবা কোনোদিন জেনে যায় যদি আমি, তাহলে কিন্তু আমি আত্মহত্যা করবো। তো বললাম যে না তোমার মা বাবা কোনোদিন জানবে না, তুমি এই টেনশনটা করো না কোনোদিনও। বলে হ্যাঁ তুমি ঠিক থাকলে তো ঠিক, তুমি যদি কোনোদিন জানাতে চেষ্টা না করো তাহলে হয়তো জানবে না। তো আমাদের কি সংসার চলতে লাগলো আর কি। সংসার শুরু হলো আপনাদের? শুরু হলো ওই সাবলেটের বাসাতে? হ্যাঁ, সাবলেটের বাসাতে। কিভাবে সংসার শুরু হলো? ছেলেটা কি করতো, কি করতেন আপনারা?
কিন্তু জানি আপনাদের সেই ছোট্ট সংসার, সুখের সংসার, ও বাংলা তো সিনেমা কিছু যেটা করতো হয় না, আর ও কি। কিছু করতো না তখন ওই অবস্থা, কোনো জব টব কিছুই করতো না। তাহলে কিভাবে সংসার চলতো? ওর বাবা টাকা পাঠাইতো প্রতি মাসে? হ্যাঁ, ও লেখাপড়া করতো না, এই জন্য ওর বাবা প্রতি মাসে টাকা পাঠাতো, যখন যা চাইতো তখনই তা দিত। কি পরিমাণ টাকা লাগতো আপনাদের সংসার চলতে? যেহেতু আমি রান্না বান্না করতে পারতাম না, বেশিরভাগ মানে কখনোই রান্না করিনি বিয়ের পর, মানে হোটেল থেকে আইনা খাইতাম, তো হোটেল থেকে আইনা তো অনেক টাকাই যাওয়ার কথা, কত টাকা গেছে তো তারা জানতাম না, তো আমাকে বলতো না। আমাকে একটু বলবেন যে আপনাদের যে সংসার জীবনটা শুরু হলো দুজন মিলে একটা সাবলেটের একটা রুমে সংসার, তো সেই সংসার জীবনটা একটু জানতে চাই, মানে কেমন ছিল সেই সংসার জীবনটা? সংসার জীবনটা বলতে ভালোই ছিল অনেক, যেমন ও তো সবসময় আমার কাছেই থাকতো, বের হইতো না বাসা থেকে সহজেই। পড়াশোনা করার জন্য ইউনিভার্সিটিতে যেত না? না, যেত না, ও বলেই নিছে যে বিয়ে করলে আমি 1 মাস ইউনিভার্সিটিতে যাবো না। 1 মাস শুধু আপনার সাথেই থাকবে? 1 মাস আমার সাথে থাকবে। তো সকালবেলা যখন আমরা ঘুম থেকে উঠতাম, ওঠার পর ও নাস্তা আনতে বাইরে যেত, বাইরে যাওয়ার পর আমি ঘরটার গুছাইতাম, আবার আসতো, আসার পরে যখন রুমে ঢুকতো বলতো জড়ায় ধরতো, জড়ায় ধরতো কি এই ধরো 10 মিনিটের জন্য বাইরে গেছে, অনেক খারাপ লাগতেছে তোমাকে ছাড়া, মানে আইসে জড়ায় ধরতো। ইট ওয়াজ সুইট মুভমেন্ট। আমি আসলে জানতে চাচ্ছি যে নট লাইক দিস যে আমাদের সাথে কি অ্যাটিটিউড ছিল, আমি যেটা জানতে চাচ্ছি যে সংসার জীবনটা সম্পর্কে আপনি তো কোনো কিছু ধারণাই ছিল না আপনার। আপনি একটা সংসারে বড় হয়েছেন, সেই সংসারেও ভাঙন দেখেছেন, যেটা আপনার বাবা মায়ের সাথে ছিল, এবং পরবর্তীতে আপনি মায়ের সংসারে বড় হয়েছেন, সেটা আসলে মার নিজের সংসার না, সেটা অন্য ধরনের একটা সংসার। তো আপনি নিজেও একটা সংসার শুরু করলেন এবং একটা অজানা অচেনা একটা সমুদ্র বলা যেতে পারে, ছেলেটা সম্পর্কে আপনি কিছু জানেন না, এবং আপনার নিজেরও লেখাপড়া এক অর্থে বন্ধ হয়ে গেল। তো এরকম একটা সংসারে যাওয়ার পরে আপনি মানে ফিলটা কি থাকলো, মানে কি ধরনের কি ফিল করতেছিলেন? রাত-দিন 24 ঘন্টা সারাদিন তার কাছে থাকতো না, কি কি করতেন আপনারা সেটাই জানতে চাচ্ছিলাম আর কি। সারাদিন বলতে সারাদিনই আমার কাছে থাকতো, দিন-রাত 24 ঘন্টা আপনার সাথে আঁচল ধরে বসে থাকতো? হ্যাঁ, কোথাও বের হইতো না সহজেই, মানে বিয়ের আগে যত ঘুরছে, কিন্তু বিয়ের পর কখনো আমাকে ঘুরতে নিয়ে যেত না, রুমেই থাকতো? বলে রুমেই থাকো, আমি তো আছি না। বোরিং লাগতো না একটা মানুষের সাথে এতক্ষণ ঘরের মধ্যে? অনেক খারাপ লাগতো, মানে আমি নিজ থেকে বলতো যে বাইরে থেকে যা ঘুরে আসো না, বলে কেন আমার কাছে খারাপ লাগতো, বলতো আমি সামনে থাকতে তোমার বিরক্ত লাগে, তখন আমি বলতাম না বিরক্ত লাগে না, মানে রাগ হয়ে যেত। আসলে একটা মানুষ অনেকক্ষণ থাকলে কিন্তু বোরিং লাগে, আর দ্বিতীয় কথা ও কোনো কারোর সাথে মিশতে দিত না। হ্যাঁ, সবাই আমাদের দেখে একটু বিরক্ত হয়ে গেছিল, কি ব্যাপার সারাদিন ওরা রাত দিন ঘরের গেট আটকে রেখে দেয়, একটু বোটার বের হইতেও দেয় না। কি করে ওরা? হ্যাঁ, একটু বের হইতে দিত না, কারোর সাথে কথা বলতে দিত না, আমাকে আগে বলছে কারোর সাথে কথা বলবা না। ওরে বাবা, এখানে কারোর সাথে কথা বলবো না, কারোর সাথে কথা বলে হয়তো তোমাকে অনেক ধরনের বুদ্ধি দিতে পারে, যে তুমি ছেলের চিনো না জানো না বিয়ে করছো, অনেক ধরনের কথা বলতে পারে, হয়তো তোমার তখন মন মানসিকতা চেঞ্জ অন্যরকম হয়ে যাবে, এই জন্য আর কি কথা বলতে দিত না। আমি তখন মানে যখন ফার্স্ট টাইম সংসার শুরু করবো, তখন আমি বললাম যে ঠিক আছে আমি তো রাখতে পারি না, কিভাবে আর সংসার বলতে ওর ঘরে যে আমি সবকিছুই পেয়েছি, একটা ছেলে নিজের থেকে তৈরি করবো, এটা তো আমার করতে হয়নি। কি কি পেলেন? মানে সংসার বলতে আপনি সবকিছু পেয়েছেন, হাড়ি পাতিল থেকে শুরু করে সবকিছু পেয়েছেন, রাইট? হ্যাঁ, ওকে, হ্যাঁ, তারপর? পেয়েছি। এখন মানে সংসার কিভাবে শুরু করতে হয় তার আমি জানি না, মানে বুঝিও না, ও বুঝে না কিছু, আমি তো খাইতাম ঘুমাইতাম শেষ, এতটুকু। বাইরে থেকে খাবার নিয়ে আসতো, মানে আপনি নিজে রান্না পারতেন না? নিজে রান্না করতে পারতাম না। দেখুন, যেটার জন্য এত রাতের কথা বলা, যেটার জন্য এত স্বপ্ন, এত কিছু, সেটার আসলে সিনারিওটা কেমন, প্র্যাকটিক্যাল সিনারিওটা, যারা আসলে এই স্টেজে রয়েছেন। একটা কথা আছে যে ভালোবাসার 3টা স্টেজ, একটা হচ্ছে যে যখন পরিপরি ভাব, দুজনই পড়ছেন, ওপর থেকে পড়ছেন, এই পড়াটা খুবই সুন্দর, পড়ার পরে যখন পড়ে গেলেন দুজনে, তখন ধাক্কা, মানে মাটিতে পড়লেন, তখন একটা বাড়ি খায়, ওটা হচ্ছে পড়ার স্টেজের চাইতেও একটু কম সুন্দর। এবং সেটার পরে যখন সিদ্ধান্ত নিল যে লেটস মেক আ লাইফ, আমি বলছি এটা আসলে যে সবচেয়ে সবার লাইফে সত্যি হবে এমন কোনো কথা নেই, লেটস মেক আ লাইফ, ওটা হচ্ছে বিভৎস সুন্দর। এবং বিভৎস সুন্দরটা আসলে কেমন, সেটার দিকে আমরা ধীরে ধীরে যাচ্ছি। ওকে, তারপর মানে যখন বাইরে যেত, মানে বাইরে গেটটা আটকে দিয়ে গেত, আপনি গেত মানে বলতেন বাইরে যেত, তাই তো? ওকে, হ্যাঁ, ঠিক আছে, এক এক দেশের এক এক রকম ভাষা। হ্যাঁ, বাইরে যখন যেত তখন মানে গেটটা বাইরে দিয়ে আটকে দিয়ে যেত, মানে গেট বাইরে থেকে আটকে দিয়ে যেত? হ্যাঁ, যেমন আমি ওই মহিলার সাথে কথা না বলতে পারি, মহিলা যেমন আমার ঘরে না আসতে পারে, একই রুম, মানে পাশাপাশি, জাস্ট এই দরজারই পাড়ার উপর, যাতে ওই মহিলা আপনার রুমে আসতে না পারে, সেজন্য দরজা বন্ধ করে দিত। বন্ধ করে দিয়ে যেত। কোথায় বাসাটা ছিল আপনাদের? বসুন্ধরা, যে কোরেল বিশ্ব রোড আছে না, বসুন্ধরা আবাসিক এলাকা। আবাসিক এলাকাতে। ওকে, হ্যাঁ, তারপর? তো আসতো, আয়সা খাবার কিনে আনতো, খাইতাম, খাওয়ার পর ওর সাথেই থাকতাম, টিভি দেখতাম, ওর সাথেই সারাক্ষণ থাকতাম, ওর সাথে এক রুমে তো আছে কিন্তু দূরে থাকতে দিত না, ও যদি খাটে থাকতো, আমি যদি মানে নিচে বসে থাকতাম বা সোফায় বসে থাকতাম, আমাকে এটা দিত না, বলতো আমার সাথেই বসে থাকবা, অলওয়েজ আমার সাথে, এরকম করতো। বিরক্ত লাগতো অনেক, যে এতক্ষণ একটা মানুষের সাথে কিভাবে মানে একটু লড়াচড়া করতে দিত না, এরকম আর কি। আমি পুতুল, আমাকে পুতুলের মতো সাজায় রাখতো, এরকম করতো, যে পুতুলের মতো যা বলবে আমার তাই শুনতে হবে, মানে বিরক্ত হয়ে গেল। তারপর আমি কিছু বলতে পারতাম না, যে থাক বললে একটা কষ্ট পাবে, যেন বলতাম না। তো একদিন ও খাবার আনতে গেছে, সেদিন আমার গেটটা আটকে দিয়ে যায়নি, তবে গেটটা খুলে মহিলার সাথে কথা বলতে গেছি, মানে ওই মহিলা অনেক কিছুই জানে না, যে আমরা যেভাবে মানে কিছু জানে না, আমাকে তাকে দেখছে একবার মহিলা, বললো যে তুমি ওর দেশের সম্পর্কে কিছু জানো, বললাম না কিছুই তো জানি না,
পরে বলে জানো না, তাহলে এক কাজ করবা, ওর মোবাইল থেকে, ও যখন মোবাইলে কথা বলবে না তখন তুমি মোবাইল থেকে ওর মার নাম্বারটা নিবা, নিয়ে তোমার মাকে দিবা, মানে আমাকে দিবা, আমি ওর দেশে ঠিকানা বুঝে পারবো। তো ওই মহিলা এটা আমাকে বলছে না, আমি আসার পর ওকে এবার এসে বলে দিছি। বলে দেওয়ার পর মানে ওই মহিলার হাজবেন্ড কে বললো যে আপনার বউ আমার বউকে এই কথাটা শিখাই দিছে কেন, ওনার কোনো সমস্যা? তখন আর কি না করে দিছে, ওই রুম ছেড়ে দিল আর কি, মানে সাবলেটটা ছেড়ে দিল। ওকে। ওই যে ওর যে একটা মামা ছিল, সে আমার উকিল বাদ দিছিল আর কি, উকিল দিছিল, তো ওনার সাথে আর কি আমার রুম নিয়ে দিল। ওনার ওয়াইফ ছিল, 2টা বাচ্চা ছিল, তো ওনার সাথে রুম নিয়ে দিল। তো রুম ছাড়া দিন ও আবার দেশে চলে গেছে। জি। দেশে যাওয়ার পর বললো কি আমার মা আমার অনেক অসুস্থ, আমার যেতে হবে। বললাম যে ঠিক আছে, এখন রুম ছাড়বো, এখন আমি তো একা তো পারবো না, তখন আমি একাই আমার আর কি সামলাতে হলো। আমার উকিল মামা যে ছিল সে আমাকে আর কি হেল্প করছে অনেক। আমি বাসায় গেলাম, যাওয়ার পর এখন ও আমাকে ফোন করে বলতেছে, মানে ধরো আমি সারা জীবনে যদি না আসে তাহলে তুমি কি করবা? এ কথা বলার পরে মানে শোনার পরে আমি কান্না করতেছি। আমি কি বলো, তোমার তো আমি পাবো না, যেহেতু তুমি কত কিছু চিনি না। পরে বলে কি কান্না করো না, আমি এসে পড়বো, এরকম কোনো চিন্তা তুমি নিও না। আমি মানে চিন্তা ছিলাম কখন আসবে। পরে দেখলাম সেদিন রাত্রে এসে পড়ছে, আমাকে একা ঘরে একা কিভাবে ঘুমাবো। তো আমার মার সাথে আর কি বিয়ের 15 দিন পর আর কি কথা হয়, আর কি কথা বলতে দেয় অনেক, দেখে মার জন্য একটু কান্নাকাটি করে অনেক কথা বলতে দেয়। তখন আমার মার সাথে কথা বলার পর বললাম যে তাহলে আমার মার সাথে একটু ঘুরে আসি। ও বললো যে ঘুরে আসবা, ঠিক আছে, কিছু বলবা না, আমরা কোথায় থাকি বা কোন জায়গায় থাকি কিছুই বলবা না, আমাকে কসম কাটা বললো যে ঠিক আছে এখন যাও, আমিও দেশে যাই, তুমিও ঘুরে আসো। তুমি গেলাম আমার মার বাড়িতে, ও দেশে গেল। দেশে যাওয়ার পর আমাকে একটা ফোন দিছিল, ফোন দেওয়ার পর মোবাইলটা আর কি আমি দেখি নাই। আমাকে এত ভালোবাসা অথচ সন্দেহ আমার করে। বলে মোবাইল থেকে তুমি কোথায় গেছিলাম, নিশ্চয়ই কোনো ছেলের সাথে দেখা করতে গেছো, এই জন্য তুমি বাড়িতে গেছো। এটা বলার পর আমার মেজাজ খারাপ হয়ে গেছে, কি ব্যাপার আমি এতদিন পর মার পাশে আসলাম বলে ছেলের সাথে দেখা করতে আসছি। একটু পজ দিয়ে, অনেকের বুঝতে একটু সমস্যা হচ্ছে যে মানে আপনাকে যে মোবাইলটা দিয়েছিল সেই মোবাইলটাতে ফোন এসেছিল আপনি যখন বাড়িতে থাকেন, তো মোবাইলটা ধরতে দেরি হয়েছিল বলে সে আপনাকে সন্দেহ করছে যে সেলফোনটা রেখে তুমি অন্য কোনো ছেলের সাথে কথা বলতে গিয়েছিলে, তাই তো? প্রিয় শ্রোতা, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই সন্দেহটাও অনেক সময় ভালোবাসা জিনিসটাকে অনেক বেশি পরিমাণে কনজারভেটিভ করে তুলতে পারে। দেখুন, ওই মেয়েটার সাথে কিন্তু 3 মাস যাবত তার সম্পর্ক ছিল না একটা পর্যায়ে। সেই ছেলেটাই চায়নি, কারণ সেই ছেলেটাকে প্রচুর রাগারাগি করা হয়েছিল সাইফুলকে, এই মুক্তার পরিবার থেকে। 3 মাস পরে যখন বিয়েটা ঠিক হয়ে যাচ্ছে এবং যখন সে জানতে পেরেছে মুক্তার কাছ থেকে যে মিস কলে এসে একটা নাম্বারের সাথে কথা বলতো বা কিছু একটা, তখন এই ছেলেটার মনে হয়েছে ভালোবাসা থাকুক আর না থাকুক আমার হাত থেকে সে চলে যাচ্ছে। এবং যে কারণেই ছেলেটা এত বড় কি সমস্যা আমরা জানি না, যে পরিবারের সাথে যোগাযোগ করা সম্ভব নয়, পরিবারের সাথে কোনোভাবেই যোগাযোগ করিয়ে দেওয়া যাবে না, এটা শর্ত রেখেও, এই ঝামেলাটা রেখেও এত বড় রিস্কটা সে নিয়েছে এবং সে একটা পয়সা রোজগার করে না এবং একটা মেয়েকে সে বিয়ে করে বসে আছে। এই সন্দেহটাও লাভকে অনেক সময় ভয়াবহ রকমের কনজারভেটিভ করে দেয় এবং এটা নিয়ে আসলে কোনো ইকুয়েশনে যাওয়া যায় না আমার মনে হয়। হ্যাঁ, তারপর যেটা হলো মুক্তা আপনাকে সন্দেহ করতো। হ্যাঁ, সন্দেহ করলো। তো সেদিন আমাকে তুই করে বলতেছে, সেদিন মানে এত রাগ হয়েছে আমার প্রতি, তুই মোবাইল ধরলি না কেন? আমি বললাম যে আমি তো দেখি নাই, একবার মাত্র কল দিয়েছে, একবার ধরি নাই, এই জন্য এত কিছু। বলে কি আমি 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 দেশে যাচ্ছি, যে আমি আর জীবনও আসবো না। এই কথা বলার পর আমি অনেক কান্না করতেছি যে প্লিজ আইসা পড়ো। এখন আমার আম্মু, আমার ভাইয়া, মানে আমার ভাইয়া আমার মাকে বলতেছে ওরা জায়গা দিলেন কেন, এখন তো ওর হাজবেন্ড যদি ফালাতে যায়, এখন ওর হাজবেন্ডও খুঁজে পাবেন না, তাহলে কি ওরা জায়গা দিলেন কেন, মানে এটা বলতেছে আমার ভাইয়া রাগ হয়ে, তুইও ঘর থেকে বের হয়ে যা, তোরা আমরা রাখবো না, যেহেতু হাজবেন্ড চলে গেছে তোরা রাখবো না, মানে এরকম ধরনের কথা বলতেছে। তখন মানে ওরে ফোন করে বললাম তুমি সত্যি কি চলে গেছো, তুমি আর আসবো না? বলে কি না আমি আর আসবো না। মানে এত রিকোয়েস্ট করতেছি, এত মানে কান্না করে বলতেছি যে আয়সা পড়ো না প্লিজ, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তো বললো যে ঠিক আছে আসবো। তো পরের দিন সকালবেলা হঠাৎ করে বলতেছে কি যে তুমি রেডি হয়ে বাসায় আসো, আমি আসতেছি, ঢাকায় আসতেছি। আমি অনেক খুশি হয়ে গেলাম, যে বললাম যে আম্মু আমি গেতেছি। তো আমার মা কি করলো, আমার মা বললো যে আমিও যাবো, তোদের বাসাটা চিনে আসে চল। আমি বললাম যে না নিয়ে যাবো না তোমাকে, আমার হাজবেন্ড না করছে আমাকে তোমাকে নিয়ে যেতে। মানে আমার মা বললো যে না তাহলে যেতে দিব না, তোর হাজবেন্ড ফালে দিয়ে গেলে পরে আবার এসে পড়বি না, তখন আবার দেশে চলে গেল, আবার এসে পড়বি, এখন তো যেতে না, একবার আসলে একবারই ভালো। আমি বললাম না যে আমি যাবোই, আমাকে আটকে রাখতে পারলো না, আমি কেন যেটা হলো আমি চলে গেছি আর কি। তো গেলাম, যাওয়ার পর ওকে ধুইরা অনেকক্ষণ কানলাম যে তুমি এরকম করলা কেন। বলে আসলে কি আমি তোমাকে ট্রাই করলাম যে তুমি আমার প্রতি তোমার কতটুকু টান আছে, দেখলাম তোমার প্রতি অনেক টান আছে, তোমার আমাকে ছাড়া তুমি থাকতে পারবা না। তো সেদিন তো গেলই। তো পরের দিন আমাকে আসার পর বললাম যে আমি রান্না একটু শিখছি, আমি রান্না করবো। আপনার মাকে রেখে চলে আসলেন তাহলে? হ্যাঁ, মাকে রেখে চলে আসলাম। তো বললাম দেখো আমি রান্না করব। তো বললে কি যে রান্না করবা, ঠিক আছে। ও আবার রান্না করতে পারতো, সবকিছু পারতো। তো প্রথম যেদিন আমি রান্না করবো আর কি, সেদিন সবকিছু এনে দিল, ও আর কি কেটে দিল, পেঁয়াজ টেজ এগুলো যা আছে সব ও কেটে দিছে, আমি কাটতেও পাই না। তো রান্নার রুমে গেলাম আর কি, জানলার সাথেই
রাস্তা, তখন ও রান্না করতেছে আমাকে শিখাইতেছে না, এটা অনেকে দেখছে, অনেকে দেখে হাসতেছে, বলতেছে কিরকম মানে হাজবেন্ড রান্না করতেছে তো মেয়ে পারে না। Okay. এটা দেখে এটা কি অনেকে বলে। নিচতলাতে ছিল? বাসাটা কি নিচতলাতে ছিল? জি নিচতলাতে ছিল। Okay. তো হাসতেছে অনেকে, তো ও রান্না করে দিল, আমি আর কি সাথে সাথে ধরলাম টরলাম, এগুলো করলাম। রান্না করা শেষ, ঘরে আসলাম, খাইলো, খাওয়ার পর বললো যে ভালোই রান্না করতে পারছো, একটু একটু পারবা, আস্তে আস্তে শিখে যাবা। তো ভালোই কাটতেছিল আমার। সেখানেও আর কি আমাকে ওই যে উকিল মা বললাম না, তার সাথে কথা বলতে দিত না। সেটা তার সাথে কিন্তু অনেক ভালো সম্পর্ক। আপনার হাজবেন্ড? হ্যাঁ, তার সাথে তার রুমে বেশি যেতে না করতো। হ্যাঁ যাও, বেশি যেও না, মানে এটা বলতো আর কি, বেশি মানুষের সাথে মিশবা না, মানুষ বলতেই খারাপ, আমাকে এই বুঝটা দিত। তো আমার উকিল মা বললো কি যে ওর মোবাইল থেকে যে কোনো একটা নাম্বার তুমি নিয়ে আমাকে দিবা, দেশের যে কোনো নাম্বার হইলে চলবে। ও মোবাইলটা রাখছিল, রেখে গোসল করতে গেছে, একটা কল আসছে, নাম্বারটা আমি নিয়েছি। নেওয়ার পর ওনাকে আর দিই নাই, আমার মাকে আর কি দেবো আর কি মনে মনে চিন্তা করছি। নাম্বারটা নিতেছি এই মুহূর্তে আর কি গোসল করার শেষে মোবাইলটা হাত দিলাম কেন, তোমাকে 2-3টা থাপ্পড় মারছে শুধু শুধু, মানে মোবাইলটা হাত দিলাম কেন। মানে আপনার টার্গেটটা ছিল ওনার মাকে ফোন দেয় নাকি আপনার মাকে ফোন দেয়? আমার মাকে। ওকে। আমার মাকে কল দেওয়ার জন্য বলে কি না তুমি নাম্বার নিছো, আমি বললাম কোনো নাম্বার নেই না, নাম্বার কার কি নাম্বারটা কি দেশে করছে কেন জানি নাকি, মানে আমাকে মারলো, মারার পর আমার সাথে আর কথা বলে না। প্রথম আপনার গায়ে হাত তুললো? হ্যাঁ, বলে কি তোর ফলাইতে চলে যাম, তোর বিয়ে করে আমার ভুল হয়েছে, এদিন কথা বলতেছে। আমি বললাম যে ঠিক আছে আর কোনোদিন আমি তোর মোবাইল ধরবো না। রাতটা চলে গেছে, তারপরে বাইরে থেকে কতক্ষণ কোথায় জানি গেছে, প্রায় 3-4 ঘন্টা পর আসছি। আসার পর আমি বললাম কোথায় গেছো, বলে সেই প্রশ্ন তোমার কৈফিয়ত আমি তোমাকে দেবো। আমি আগেই বলছি আমি যেখানে যেটা তোমাকে আমি বলতে পারবো না। আমি বললাম আমি তোমার ওয়াইফ, আমি তোমাকে জিজ্ঞেস করতেই পারি। বলে না জিজ্ঞেস করবা না, আমি গেছি আমার কাজেই গেছি, আমি একটু আবার ভার্সিটিতে গেছিলাম আমার বেতনটা দেওয়ার জন্য, এটাই বিশ্বাস করলাম। তো এরকম চলতেছিল। একদিন ও আর কি আমাকে যে মারে, শুধু শুধু মারে। কেন মারলো? কেন এই মোবাইলটা ধরার কারণে। হ্যাঁ, মোবাইলটা ধরার কারণে মারলো, মানে ওর সন্দেহ হচ্ছে আমি মারার কারণ নাম্বার নিচ্ছি। আমি বলতে নেই। তারপর আমাকে মায়েরা বলতে বলো না নিচ্ছ তুমি, এটা শিকার যাও, আমি নিই নি। তখন আমি জিদ্দি কি করছি, মাকে ফোন দিচ্ছি, আমাকে ফোন দাও, আমি বলতেছি যে তুমি তোমার সাথে সংসার করবো না, ঠিক আছে, আমি রাগে বলতেছি। ও বলতেছে ঠিক আছে করবো না, তোমার মায়ের ফোন দাও, আমরা ঠিক আছে করতে যাই, আমরা কিছু একটা করবো। তো মায়ের ফোন দিলাম, মায়ের ফোন দিয়ে বলতেছি কি যে মা আমাকে মায়েরা রাখতেছে না, আমি কথাটা মানে একটু বাড়াইয়া বলছি, এই জন্য আমার মনে মোবাইল থাকা অবস্থা সে আমাকে এমন একটা ধাক্কা দিয়েছে মাথায় বাড়ি গেছি। তোমার মা এটা শুনে আর সহ্য করতে পারেনি। তোর মা বলছে তুই এক কাজ কর, তোর রুমের রেখা তুই বাইরে আস, মোবাইলটা নিয়ে বাইরে। তো আমি কান্দতে কান্দতে বাইরে এসে পড়ছি, জিদের মাথায় ঠিকানাটা দিচ্ছি আমার বাসার। তখন রাত 11টা বাজে আর কি, ঠিকানা দিলাম। ঠিকানা দেওয়ার পর আমার মা, আমার বড় ভাই, ভাবি, বোন, তারপরে আমার আরেক ভাই, খালাতো ভাই, ভাবি, অনেকে আসছি। রাত 12টা, আস্তে আস্তে 12টা বেজে গেছে। তো অবাক হয়ে গেছে কি ব্যাপার, ওনারা আসলে কিভাবে। বললাম ওনারা আসছে কিভাবে, মানে আমি চিনিছি, আমি আসছি, তোর সাথে সংসার করবো না, এই জন্য আসছি। তোরা আসার পর বুঝাইতেছে, ওরা আমার হাজবেন্ডের সাথে এত ভালো করে বলতেছে দেখো তোমার ঠিকানাটা আমাকে দাও, আমরা দরকার পরে দূর থেকে দেখে আসবো, তুমি যা চাও তাই দিন, মেয়েকে বিয়ে করে তোমার কিছু হইলেও পাওনা। আপনার বাবা মা বা আপনার যারা প্যারেন্টস ছিল তারা আসার পর আপনার হাজবেন্ডের সাথে খারাপ ব্যবহার করেনি? কারণ আপনার সাথে তো ফোনে একটা মেসেজ পেয়ে আসলো যে আপনার হাজবেন্ড আপনার সাথে খারাপ ব্যবহার করেনি। কোনো খারাপ ব্যবহার করেনি। যদিও চলে যায়, মানে এই জন্য ওকে জাস্ট বুঝাচ্ছে, বলে তোমার ঠিকানাটা দাও, তোমার দেশের বাড়িতে যাবো। বলে যে না দেবো না, আমার জান গেলেও আমি দেবো না, এটা আমি দিব না, পারবো না, তো আগে আপনাদের দিয়ে বিয়ে করতাম। বলে তুমি ভয় পাচ্ছ কেন, তার ভয় পাচ্ছি কেন, আমি লেখাপড়া করতেছি, এখন আমার বাবা মা সব খরচ আমাকে দিতেছে, বিয়ে করার কথা জানলে এরা অনেক কষ্ট পাবে, এবং কি আমার মা স্ট্রোকের রোগী স্ট্রোক করতে পারে, আমি এই জন্য জানাবো না। তো বললো যে ঠিক আছে। তো আমার মা তারা বুঝায় টুঝে চলে গেল। মানে তারপর আমার মা কি বলে গেছে, আমার মা না আসলে ভাইয়ার কি বলে গেছে, কাবিন নামা তুমি যে ঠিকানাটা দিছো সেই ঠিকানায় আমরা যাবো। ও বললো কি চলে যান, সমস্যা কি, ওই ঠিকানা আমি ভুয়া ঠিকানা দিছি, এটা আরেক দেশে ঠিকানা দিছি, আমার দেশ তো এই জায়গা না। ওর দেশ আর কি মুন্সিগঞ্জ ছিল বলে আমার দেশ রাঙ্গামাটি, আসলে কিন্তু দেশ মুন্সিগঞ্জ ছিল। মানে রিকোয়েস্ট করতেছে যে শুধু শুধু গাড়ি ভাড়া কষ্ট দিয়ে যাবেন, কোনো লাভ নেই, আমার বাসার এটা ঠিকানা না, মানে এটাই সে বলতেছে আর কি, বারবার এক কথা বলছে। তো বললাম যে ঠিক আছে, মানে ওরা চলে গেল। চলে যাওয়ার পর আমার কি আদর টাদর করতেছে, বলো তুমি অনেক রাগ হয়ে গেছো মারাতে। আমি বললাম যে হ্যাঁ। বলে তুমি তো এটা অন্যায় করছো, তুমি তোমার মাকে ফোন করে বলছো, এটা কিন্তু আমি অনেক কষ্ট পেয়েছি, এটা আমার সারা জীবন মনে থাকবে। অনেক ও কেঁদে কেঁদে বলতেছে তোমার এই আচরণে আমি অনেক কষ্ট পেয়েছি, তুমি যেরকম করবা। আমি বললাম যে ঠিক আছে আসছি, তোমাকে কোনো কথা বলছে, কোনো অপমান করে কোনো কথা বলছে আমাকে? না, এটা বলেনি। না আসতে বললা কেন? বলে ওনারা যে বললো রুম আমরা এটা ছেড়ে দিছি। রুম ছেড়ে দিলেন আবার? হ্যাঁ আবার না করে দিচ্ছে, ছাড়িনি বলতে না করে দিচ্ছে, যে আমরা চেঞ্জ করে ফেলছি রুম, যাতে আপনার বাবা মা না চিন্তা পারে। তো একটু দেশে গেল কেন জানো, বললো আমার দেশে আমার টাকা প্রয়োজন আছে, আমি টাকা আনতে যাব। মানে তখন রোজার মাস ছিল, বললো ঈদের মার্কেটিং করে দিব না তোমাকে, সেই জন্য বললো যে যাব।
তো দেশে গেল, দেশে যাওয়ার পর ফোনে বলতেছে কি তুমি তোমার বাসায় চলে যাও, আমি আর আসবো না, এরকম ধরনের কথা বলতেছে। মানে তুমি মাঝে মাঝে এগুলো চলতো আপনাদের? হ্যাঁ, বাসায় চলে যাও, আমি আর আসবো না, আমার সাথে দেখা হবে না। হ্যাঁ, এগুলো বলতো আমাকে। কেন যে বলতো আমি নিজে জানতাম না। তো আমি কি করলাম, যে কথা বাসায় চলে গেলাম। বাসায় চলে যাওয়ার পর আমি বাসায় যে কান্নাকাটি করতেছি, আমার মা আমার ফোন দিল, কি ব্যাপারে তুমি এসে পড়ো, বলে না আর আসবো না, ঠিক আছে আপনার মেয়েরে পারলে আমার বললেন আমার ভুলে যেতে আরেক দিকে বিয়ে দিয়ে দিন, এগুলো বলতেছে। তারপরে আমি মানে তো ফোনের উপর ফোন তো চলতেই আছে, আমি তো ফোন করে রিকোয়েস্ট করতেছি আসার জন্য। আপনার বাসা থেকে আপনার উপর অত্যাচার করতো না? আপনি তো নিজের সিদ্ধান্তে এরকম বিয়ে করেছেন, বাসা থেকে? হ্যাঁ, অত্যাচার বলতে ভাইয়েরা কথা বলতো, ভাইয়েরা, বোনেরা, বোনের হাজবেন্ড অনেক ধরনের বাজে কথা বলতো, মা বলতো না। আচ্ছা। মা তো একটা ভুল করে ফেলছে, কি করার। তো বললো আর যদি তোর হাজবেন্ড তুই যাবি না, ঠিক আছে যাই যা করার আমরা একটা করবো, ওর দেশের বাড়িতে যাবো। তো ওই দেশের বাড়ি যাওয়ার কথা বলছি, আর বলছি ঠিক আছে আসবো না, বলে যে না আসবো না। তখন 25 বা 24 রোজা হবে। তো সেই রোজাতে এসে বলেছে কি যে আমি বাসায় আসছি, তুমি তাড়াতাড়ি বাসায় আসো, ধাম করে। হ্যাঁ ধাম করে। তো এই কথা শুনে আমি অনেক খুশি, ও আসছে আমি চলে যাই। এখন আমার মা আমার কিছুতে রাজি হচ্ছে না যেতে জন্য। এখন ভাইয়া বলতেছে যে তুই এবার যদি জাস্ট আর কিন্তু আসতে পারবি না, এই লাস্ট। তো আমি বললাম যে হ্যাঁ লাস্টই, মানে ও যদি বলতো আমি আর কার কথা শুনতাম না, মানে ওরা এত টেবল আপ করতাম। তো গেলাম, যাওয়ার পর বললাম তুমি আমার এগুলো বলো কেন মোবাইলে, বলে এগুলো বলি কেন তোমার উপর রাগ হয়ে বলছি, তুমি আমার আম্মুরে জানছিলে এই জন্য বলছি। এখন আমার আম্মু মোবাইলে ফোন করে বলতেছে ওর দেশে আমরা 2-3 দিনের মধ্যে যাব। এখন ওই কথা শোনার পর এত নার্ভাস হয়ে গেছে, মানে আমি বললাম যে তুমি নার্ভাস হচ্ছ কেন, তুমি না ভুয়া ঠিকানা দিছো, তোমার প্রবলেম কি, ওরা যাক না যাক, ওরা গেলে কি করার। আমি ওটা বুঝ দিতেছি, দেখো আমি তো চাচ্ছি না তোমার বাবা মাকে জানাতে, ওরা জানাতে চাইতেছে, বলে কি জানার সমস্যা কি, পরিণতি অনেক খারাপ হবে, এটা আমার কি আর কি বললো। বললাম পরিণতি খারাপ হবে, তোমার দেশের ঠিকানা তো জানে না তারা, ওটা তো ভুয়া ঠিকানা দিচ্ছে। বলে হ্যাঁ হ্যাঁ ভুয়া ঠিকানা দিচ্ছি, যাক যাক সমস্যা নেই, তুমি এখানে যেতে না করো বুঝছো, শুধু শুধু কষ্ট করে যাবে। আমার আম্মা আসলে গেতো না, জাস্ট ওরা একটু ভয় দেখেছে যেমন ফালাইছে না যায়। আমার মনে করছে সত্যি মনে ঠিকানা। তো 2-3 দিন ধরে দেখি ঘুমের টেবলেট না খেতেছে, যেটা আমার সাথে কোনো কথা বলে না, জাস্ট কান্না করে, একটু মার সাথে কথা বলে, ওর মার সাথে কথা বলে, কান্না করে, কি করে নিজে নিজে একে বলে আমার কোনো ডিস্টার্ব করবে না। বাড়ি থেকে বাড়ি সম্পর্কে আপনার কাছে কোনো কিছু শেয়ারও করতো না? বাবা মা সম্পর্কে কিছু বলতো না? হ্যাঁ বলতো। কি বলতো? বলতো আমার মা অনেক রাগি টাইপের, আমার মা কোনোদিন তোমাকে মেনে নিবে না, তুমি শিক্ষিত না। দ্বিতীয় কথা যে আমার মা যাকে পছন্দ করে তার সাথে আমার বিয়ে করতে হবে, আমার মার যেটা কথা, আমার মা অনেক রাগে। আমার বাবাকে মানানো যাবে, আমার বাবা আমার বিয়ে কথাটা মানবে, কিন্তু আমার মা মানবে না কিছুতেই। আর ভাই বোনের সম্পর্কে কিছু বলতো? ওরা কয় ভাই বোন বা কিছু একটা? হ্যাঁ ওরা 2 ভাই 1 বোন, ও সবার বড় ছিল। বাবা কি করতে এগুলো বলতো? ফ্যামিলি কিভাবে চলে, আর্থিক অবস্থা কেমন? ও হ্যাঁ, ও বলতো ওর বাবার টাইলসের নিজের ব্যবসা, টাইলস। আচ্ছা আচ্ছা। পরে আমি বললাম যে ঠিক আছে দেখো আমি তো জানাতে চাচ্ছি না, আর আমি বলতাম যে দেখো তুমি তোমার বাবাকেই জানাও, বলতো না আমাকে কাউকে জানানো যাবে না, বাবা তো মাকে বলে দিবে। মনে আমার মাকে অনেক ভয় পেত, যতটুকু বুঝতাম আমার মা খালাদের অনেক ভয় পেত, মানে কোনো মতেই। ওর মার মানে ও বলে দেখো আমি কেন তোমার বলি, আমি কেন বিয়ে কথা জানাচ্ছি। ওর মাকে জাস্ট একদিন বলতেছে যে মা আমি বিয়ে করি, আমি যাকে পছন্দ করি। ওর মা আর কি বললো যে তুই যদি বিয়ে করিস আমি আত্মহত্যা করবো, মানে ওর মায়ের কথাটা বললো। মানে ও তখন মানে চোখের পানি পড়তে পড়তে ফোনটা কেটে এত কান্না করতেছে যে। তার মানে ওর মা জানতো যে আপনার যে সাইফুল যে হাজবেন্ড, সে একটা মেয়েকে পছন্দ করে, এটা সে জানতো? ওর মা এটা বোনের সম্মত জানতো, ও জানাইছে, ও বলছে জানাইছে। তো আমি বলতাম দেখো যে ঠিক আছে আমি জানাতে চাচ্ছি না, আমার মা হারা যাক না সমস্যা কি। এরকম মানে চললো আর 2-3 দিন। 27 রোজা, হ্যাঁ 27 রোজাতে ও আর কি রাত্রে কান্না করতেছে শুধু শুধু, মানে এরকম করতো, মা বাবার কথা মনে হলে না এরকম কান্না করতে বলতো কি আমি অনেক জীবন একটা বড় ভুল করে ফেলছি বিয়েটা করে, আমার লেখাপড়াটা আর হবে না, যেমন তোমাকে পেয়ে আমার পড়তে আর ইচ্ছা করে না, পরীক্ষা এসে পড়ছে আমি পরীক্ষা কি দিম, আর আমার বাবা আমাকে কি যাবো দিম ফেল করলে, এরকম একটা কিছু বলতো আমাকে। আমি বলবো আমাদের বাসায় থাকি, তুমি পরীক্ষা দেওয়ার পর আমাকে নিয়ে যাও, ও আমাকে ছাড়া থাকতেও পারবে না বলে। আসলে যে কবার দেশে গেছে একদিনের বেশি থাকতো না বা 2 দিনের বেশি থাকতো না, আমাকে ছাড়া থাকতে পারতো না। তো ও বলতে দেখো এখন যদি মাকে জানাতে যাই তাহলে তোমার সাথে আমার ডিভোর্স করে ফেলবে, যেভাবে হোক। তোমার বাবার অনেক টাকা, তোমাকে যত টাকা দরকার দিবে, কিন্তু তোমার সাথে আমার সম্পর্ক রাখতে দিবে না, ডিভোর্স করে ফেলবে। আর আমি মা বাবাকে হারাতে পারবো না, তোমাকে হারাতে পারবো, মা বাবাকে হারাতে পারবো না, এরকম কথা বলতো। ও অনেক কান্নাকাটি করতো, না আমি কিছু বলতে পারতাম না, আমি কি বলবো, জাস্ট একটু সান্ত্বনা দিতাম, ঠিক আছে তাহলে আমাকে ছেড়ে দাও, আমি এটা বললে এটাও রাজি হইতো না। ওদিন অনেক কান্নাকাটি করতেছে। এখন ও আর কি বাসায় ফোন করছে, আমি আসলে জানি না ওর বাসায় কি জানাইছে কিনা বিয়ের কথাটা। রাতটা কি শুধু শুধু আসছে, মানে বাইরে থেকে আসছে এসে কান্নাকাটি করতে, বলতে আমাকে ডিস্টার্ব করবো না, তুমি তোমার মতো ঘুম আমি আমার মতো ঘুমাই। ও সোফায় ঘুমাইছে, আমাকে খাটে ঘুমাইতে দিচ্ছে, আমার সাথে ঘুমাইনি। তো সেদিন সকালবেলা ভোরে উঠে, রোজার মাস ছিল, রোজা তো রাখতাম না, অনেক এরকম ভোরে কোনোদিন উঠে না। তো সেদিন ভোরে আর কি 6টা বাজে উঠে আমাকে বললো যে আমার অনেক ক্ষুধা লাগছে, তুমি রান্না করতে যাও। আমি বললাম আচ্ছা ঠিক আছে রান্না করতে যাই। মানে সেদিন রান্না করার কথা বলি না, বলে তারা একটু কথা আছে তোমার সাথে। বললাম পরেই বলি, আমার সারাদিন তো আসি, চলে যাবে না।
বলে হ্যাঁ হ্যাঁ চলে যাবো, অনেক দূরে চলে যাবো। কথা বলার পরে তো বলতেছে যে তুমি আজকে ফাইজলামি করতেছো কেন, কোথায় চলে যাবো? তো আমাকে বললো যে দেখো আমি আমি তোমার কাছে আর থাকতে পারবো না। আমি মনে করছি কি হয়তো ফান করে বলতেছে, আমাকে অনেক কাজ করতেছে সেদিন, মানে বলতেছে কি তোমাকে ছাড়া আমি থাকতেও পারবো না। আমি বললাম ঠিক আছে, তোমার তুমি আমাকে ছেড়ে চাইবো না তো? বলে কি না তোমাকে ফেলে কোনোদিন যাবো না, আমাকে বলছে এটা। বলে তোমাকে যদি যাই একবারের জন্য যাবো। আমি বললাম এটা কেমন ধরনের কথা বলছে, মানে আমিও কান্না করতেছি ও কান্না করতেছে। বলে আচ্ছা ঠিক আছে আমার ক্ষুধা আছে তুমি রান্না করতে যাও। এগুলো বললো, পড়ার পর বললো যে দেখো মানে গেটটা আটকে দিছে। আমি যখন রান্না করতে গেলাম গেটটা আটকে দিয়ে বলছে, আমি বললাম গেট আটকে কেন? বলে আমার একটা পার্সোনাল একটা কিছু আছে তো এই জন্য আমি একটা গেটটা লাগাইছি। তো আমি বুঝতে পারিনি, এরকম প্রায় করে আর কি। তো আর কি ভাতটা বসাইলাম, বসার পর আমি রান্না করে দাঁড়িয়ে আছি। তো আমাকে ডাক দিল, ডাক দেওয়ার পর বললো দেখো তুমি আমার যদি কিছু হয় তুমি কিচ্ছু করবা না, তুমি আমার জন্য হলো বেঁচে থাকবা। রুম থেকে বলতেছে, হ্যাঁ রুম থেকে বলতেছে। মানে তখন আমি এত কান্না করতেছি, এগুলো শুনে আমার ভয় লাগতেছে যে কিছু মনে একটা করবে হয়। তো মানে আমি বলতেছি যে কি ব্যাপার, কেন তুমি এরকম করতেছো কেন? আমিও কান্না করতেছি ও কান্না করতেছে। কি ধরনের কথা বলতো আপনাকে সেই সময়টাতে, কি ধরনের কি বলতেছিল? আর তুমি স্পষ্ট করে মনে পড়ে যে ওই সময়টাতে আপনাকে কি ধরনের কথাবার্তা বলছে? কোন সময়? যে সময়টা দরজা বন্ধ করে দিয়েছে। হ্যাঁ দরজা বন্ধ করে দিয়ে বলতেছে যে আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছেড়ে আমি কোনোদিনও যাবো না, এটা বলতেছে। আমি তোমার সাথেই সবসময় থাকবো। হ্যাঁ বলতেছে তুমি গেট লাগাই এগুলো বলতেছে। বলো মানে কেন? বল তুমি চিলাচিলি করো না বুঝছো, গেট লাগাইছে এমনি, তুমি চিলাচিলি করলে মানুষ কিন্তু এখন ঘুমাইতেছে, এমনি সেরি খেয়ে ঘুমাইছে, তুমি যেমন অনেক হয়তো অনেক রাত্রে ঘুমাইছে মানুষ। রোজার মাসের ঘটনা। তো আমি বললাম 2012-তে, মানে গত বছরের রোজাতে ঘটনাটা ঘটেছে। আর এই বছরের রোজাতে এসে আপনি হ্যালোইন 920 তে ঘটনাটা বলছেন। হ্যাঁ ওকে, হ্যাঁ তারপর আমাকে আবার বললো যে তুমি যাও রান্না করতে যাও। হ্যাঁ রান্না করতে যাও। তো আমি রান্না করতেছি, এর মধ্যে যেন কি করতেছে ঘরের ভিতরে বুঝছি না, আওয়াজ পাচ্ছি অনেকক্ষণ ধরে আওয়াজ পাচ্ছি না। আবার আসছি ওকে জিজ্ঞেস করতে কি ব্যাপার তুমি এরকম করতেছো কেন? বলে কি যে কিছু করতেছি না, তুমি যাও না তুমি রান্না করো। তো মানে আমার মনে একটু ভয় হইলো যে হয় মনে কিছু করবে। তখন আমার পাশে আমি উকিল মাকে ডাক দিলাম যে একটু উঠেন তো দেখেন তো গেটটা কেন লাগাইছে, গেটটা লাগাই আর খুলতেছে না, কথা বলতেছে কিন্তু খুলতেছে না। তো ওরা ওদের অনেকক্ষণ অনেক রাত্রে ঘুমাইছে, অনেকক্ষণ বাইরানোর পর তার গেটটা খুলছে। গেট খোলার পর আমার উকিল বাবা যেটা সে বলতেছে যে সাইফুল তুমি গেটটা খোলো। তখন বলতেছে গেট খোলো, আর কথা বলে না। তো বলে কি ফাইজলামি শুরু করছে, গেট খোলো না কেন, গেট খোলো। মানে কথাই বলতেছে না, কোনো কথাই বলতেছে না। মানে আমি অনেক নার্ভাস হয়েছি, অনেক ভয় পাইতেছি, কি ব্যাপার কথা বলে না কেন। তো অনেকক্ষণ গেট বাইরানো হলো, কোনো কথা বলে না। আমি ওর বলতেছি গেট কিন্তু আমি এখন ভাঙবো, তুমি কথা না বলো। তো বলে দাঁড়া 1 মিনিট, আমি একটু উপরে থেকে বাড়িয়ে লেগে ডাকবে। ও বলতেছে নাকি আর কোনো না আপনি বলতেছেন? ও আর কোনো কথাই বলতেছে না, ওর কোনো সারা শব্দ নেই, কথা বলতেছে না। তো উনি উপর থেকে বাড়িয়ে লেগে ডাক দিল। তো আমাদের রাস্তার পাশে জানালা ছিল, জানালাটাকে অনেক কষ্ট করে খুলছে, অনেক কষ্ট করে আর কি খুলছে। কে খুলেছে? বাড়িওয়ালা? খোলার পর দেখছে যে ও আর কি ছিলাম যে জানালাটা ভেঙে ফেলা হলো এবং বাড়িওয়ালা সেটা ভেঙে ফেললো, রাইট? হ্যাঁ তারপর যেটা দেখলো যে মানে বললো যে ফ্যানের সাথে ওড়না দিয়ে আর কি ঝুলতেছে। তখন আর কি মারাই গেছে ওরা যতটুকু বুঝলো। মানে আপনি তখন কোথায় ছিলেন? আমি তখন রুমের ভিতরে ছিলাম। রুমের ভিতরে বলতে বাড়ির ভিতরে ছিলাম। বাড়ির ভিতরে ছিলেন আর ওরা বাইরে থেকে ভাঙার চেষ্টা করছে সেই ভোর 6টার সময়? হ্যাঁ। ভোরবেলায় এটার কাহিনী যখন কি মানে আকাশ সাদা হয়ে গিয়েছে নাকি একদম অন্ধকার আছে? সাদা ছিল। লোকজন জড়ো হয়ে গিয়েছিল না? না তখন লোকজন জড়ো হয়েছে পরে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আপনি একের পর এক বলেন আমাদেরকে কি হলো তারপর? দেখলো, দেখার পর আমাকে আর কিছু বলে নাই। বললাম তুই ভাঙতে চেষ্টা করতেছ না কেন? বলে কি না ভাঙলে তুমি ফাঁসবা। আমাকে বলতেছে ভাঙলে তুমি ফাঁসবা। বললাম কেন, কি হয়েছে? তখন ওরা বলতেছে না। তো ওরা বলা বলি করতেছে এরকম কিছু একটা হয়েছে। তখন আমি বললাম আমি ফার্স্ট টাইম বিশ্বাসই করিনি, ওরা মনে হয়তো ভুল দেখছে বা কি এরকম একটা কিছু। তো দেখতে গেলাম, আমাকে বাইরেও আসতে দিতেছে না, আমি দেখতে যাবো যে বাইরেও আসতে দিলাম, জোর করে বললাম যে না আমি দেখতে যাবই। তো সেদিন মানে বাইরে বেরোছি, জানলা দিয়ে দেখলাম, মানে দেখার পর মানে আমার এত খারাপ লাগছে আমি কি বলবো। দেখার পর মানে দৃশ্যটা আমি দেখতে পাই না, মানে আমার মানে এত খারাপ, মানে কি বলবো আমি, মানে দেখে সহ্য করতে পারি না। আমি সাথে সাথে মনে হয় সেন্সারে ফেলছি। আমাকে এবারে বাসায় নিয়ে আসছে, আসার পর তো আমি সেন্স থেকে আমলে উঠছি মনে হয় 10 মিনিট পর ওঠার পর আমি মানে চিৎকার করতে আমি দেখবো মানে ভিতরে যাওয়ার জন্য চেষ্টা করতেছি। বলতেছি কি না ভিতরে যাওয়া যাবে না,
কিভাবে যাবো তুমি? ওরা যদি সাথে সাথে গেটটা ভাঙতো না তাহলে মনে হয় আমার মনে যতটুকু বোঝা যায় বাঁচানো সম্ভব হইতো। কিন্তু ওরা গেটটা ভাঙেনি, এবং ভাঙেনি এই কারণে যে যদি না বেঁচে থাকে তাহলে ওরা সবাই ফেঁসে যাবে, মামলায় বা পুলিশের কাছে ফেঁসে যাবে। হ্যাঁ। ওকে, তারপর তো আমি বললাম যে ঠিক আছে তাহলে কিভাবে ভাঙবো? বলে পুলিশ কি ফোন না দিলে, পুলিশ যে পর্যন্ত না জানবে সে পর্যন্ত আর কি ভাঙা যাবে না। তো পুলিশের নাম্বার কোথায় পাবো? মানে টিভিতে ডিশ লাইনের ভিতরে মানে এর ভিতরে নাম্বার দেয় নিচে উঠে, আমি টিভি ছাড়লাম, ওনার রুমে টিভি ছাড়লাম, আমি কল দেবো। দেন আমার কথা হলো গেট ভাঙা দেওয়ার কথা। তো ফোন দিলাম, ফোন দেওয়ার পর বলছে এত নাম্বার বাসা আসেন। তোরা বললো যে আমার আসতে একটু লেট হবে, আমাদের এক ডিউটি শেষ হলে এক ডিউটিতে আসবো। ওনার তখন পর্যন্ত কি মানে এতক্ষণ পর্যন্ত আমি কি করবো? তো বলে আচ্ছা যত তাড়াতাড়ি পারবো আমরা চেষ্টা করবো আসার জন্য। তো এতক্ষণ পর্যন্ত আমি কান্না করতেছি, মানে আমার বিশ্বাস হইতেছিল না তখন, মানে আমি এত কান্না করতেছি না, আমি বিশ্বাস করতেছিলাম না। আপনি কি দেখেছেন আমাদের একটু বলবেন? ওখানে গিয়ে জাস্ট ঝুলছে? ঝুলছে, পিছন সাইডে দেখা যাচ্ছে, সামনের সাইডে দেখা যাচ্ছে না, তাও ভালোভাবে দেখা যাচ্ছে না, কাপড় ছিল তো সামনে, জানার সামনে দেখা যাচ্ছে না। তো মানে বিশ্বাস করতেছিলাম না। তো আমি বলেছি কি যে মানে বেঁচে আছে, আমি তো জানি না যে ফাঁসি দিলেই মানুষ মারা যায়, যে আমি মনে করছি যে ও বেঁচে আছে, মানে জ্ঞানটা না হয়তো জ্ঞানটা হারিয়ে ফেলছে, আমার মনে হচ্ছে এটা। তো আমি যখন মানুষকে বলতেছি না কিসের মরে নেই, মানুষ আমার ধমক দিতেছে, বলে তুমি জানো মরে নেই, বোঝা যাচ্ছে না একটা দিনে দেখা। আমি বিশ্বাসই করতেছিলাম না তাদের কথা। তখন পুলিশ আসলো, আসার পর মানে গেট ভাঙলো। গেট ভাঙার পর এখন আমি বলছি যাবো সামনে, আমাকে সামনে যেতে দিতেছে না, মানে কোনো মতে আমাকে সামনে যেতে দিল না, বলে তুমি দেখলে ভয় পাইবা, নাহলে তোমার হাজবেন্ড তো তুমি অনেক খারাপ লাগে, তোমার সামনে যেতে দিব না। মানে আমার গেট আটকে রাখছে ভিতর দিয়ে, মানে বেরোতে আমি এমন মানে গেট মানে ভেঙে ফেলতেছে, আমার যতটুকু শক্তি আছে আমি তখন, আমাকে বেরোতে দিতেছে না পুলিশরা। লাশ নিয়ে গেছে গা, আমাকে না দেখাই নিয়ে গেছে, বলে তুমি পরে দেখো। তারা নামায়া লাশ নিয়ে গেছে পোস্টমর্টম করার জন্য। তখন গেট খুলছে, আমি গোল রুমে যে দেখি ওই নাই। তখন আমি আর বেশি কান্না করতেছি, যে মানে এমন ভাবে কান্না করতেছি, বাচ্চাদের মানে বেশি কান্না করতেছি, মানে পুলিশদের মানতেছি না, তাদের ধাক্কা দিয়ে সরাবো, আমি বাইরে যাবো দেখবো, যা দেখি নাই। তো বলো তুমি টেনশন করো না, তুমি দেখতে পারবা, তুমি পরে দেখো। আমি বললাম যে পরে দেখবো কোথায়, কখন দেখবো, কিভাবে দেখবো? আমার প্রশ্ন করবো এখন, তারপরে বলে তুমি পরে দেবা। তো আমাকে ফার্স্টে প্রশ্ন করেনি, আমার পাশে যেমন বললাম উকিল মা উকিল বাবা ছিল, তারা তাদের প্রশ্ন করছে যে মানে ওর সাথে কোনো ঝগড়া ছিল কিনা। তো বললো না, ওদের সাথে অনেক মিল ছিল, রাত্রেও দেখছি ওরা অনেক ভালোভাবে কথা বলছে, অনেক মিল ছিল। তো ওরা বলতেছে যে মিল ছিল, মিল থাকা অবস্থায় কেন এরকম করলো? বললো মানে বাবা মাকে জানাইছে, বাবা মাকে জানানোর পর মনে হয় ও মনে ভয় পাইছে, আমাকে এটা বলতেছে যে ভয় পাইছে, মানে জামা আমাকে বলতেছে, আমি কান্না করছি, আমি কিছু বলতে পারতেছি না, তখন এরকম একটা অবস্থা ছিল, বলতে পারতেছি না। পুলিশ আমাকে বলতেছে তুমি কান্না করতেছো কেন ছেলেটার জন্য? ছেলেটা কত স্বার্থপর, তোমার দেখছো, তুমি নিজের স্বার্থে যেন তোমাকে যে ভাষায় থেকে গেল, মানে আমার এইগুলো বলতেছে কি আমি হলে যদি ছেলে যদি বাইচে থাকতো ছেলের আগে একটা থাপ্পড় দিয়ে বলতাম, মানে এরকম সবাই একই ধরনের কথা বলতেছে, এরকম ছেলে যেন তুমি কানতেছো কেন, যে আমাকে এরকম ধরো মানে ওর নিয়ে মানে বাজে কথা বলতেছে, যে আমার কেউ কিন্তু কোনো দোষারোপ করতেছে না, ওর দোষারোপ করতেছে। তো আমি উল্টো মানুষকে বলতেছিলাম ও যেহেতু নাই ওরা কেন বলতেছেন। তখন আমার মাকে ফোন করলাম, আমি বললাম যে আসো, এখন আমার ভাইয়েরা কেউ আসতে দিতেছে না ভয়ে, যে এখানে একটা যেহেতু ওরা যদি ফাঁসে, মা এখন মা কে এসে না পারে, ভাইয়েরা তো আসে নাই, আম্মু আর কি একাই আসছে। তো পুলিশরা বললো কি আমাদের সাথে তোমার থানায় যেতে হবে। আমি বললাম হ্যাঁ অবশ্যই যাবো না কেন? তো বলে থানায় যাবা আর তোমার শ্বশুর বাড়ির ঠিকানাটা দাও। আমি বললাম আমি কোথা থেকে দিব? তখন পুলিশ বলে বিয়ে করছো তুমি শ্বশুর বাড়ির ঠিকানা জানো না? আমি কিনা আমি কিচ্ছু জানি না। তখন আমার মানে বলতেছে কি এই তাহলে তুমি বিয়ে করছো কেন ছেলেরে? তাহলে তো তোমারও সম্পূর্ণ দোষ আছে, তুমি কেন ছেলেরে বিয়ে করছো? আমি বললাম বিয়ে করছি মানে কেন, আমি কি জানি না কিরকম করবে। বলে কি না তোমার সম্পূর্ণ দোষ, তুমি একটা ছেলের চিনো না জানো না, মানে ওই ছেলের বিয়ে করছে কিভাবে, তখন তোমার শ্বশুর বাড়ির মানুষ তখন তো তোমার ফাঁসিবে, তুমি জানো? বলো হ্যাঁ ফাঁসাইলে ভালো হবে, আমি ফাঁসতে চাই। হ্যাঁ তখন মানে আমি এবার কি করছি, পুলিশরা ছিল মানে পুলিশরা থাকা অবস্থায় মানে আমিও মানে চাচ্ছিলাম কিভাবে আত্মহত্যা করা যায়, মানে আপনিও চাচ্ছিলেন যে আপনি সুইসাইড করবো। হ্যাঁ তখন বাথরুমে যে ঝর্ণা আছে একটা, ঝর্ণার ইয়েতে আর কি করতেছিল, তারা বুঝতে পারছে এরকম একটা কিছু করবো, ওরা সাথে সাথে বলছে যে দেখো যেমন কিছু করবে, আমি গেট ভেঙে ফেলছে, কিছু করতে পারিনি। মানে ওরা বোঝাচ্ছে তুমি কেন আত্মহত্যা করবা, যে করার তো সে করবে, তুমি কেন করবা, মানে এগুলো বোঝাচ্ছে। আমি মানে কিছুতেই মানতেছি না। তো বলেছে তুমি আমাদের সাথে থানায় চলো, লাস্টটা তো জীবন তো আমরা না দিতে পারবো, সে কোনো তোমাদের আমার কাছে থাকতে হবে, কারণ আমরা লাস্টটা কার কাছে দেবো, পরে যদি আমরা মাটি দিয়ে দিই পরে শ্বশুর বাড়ির মানুষ জানলে আমাদের নামে তো পরে মামলা করে দিবে পুলিশ, এটা বলতেছে আমার। পরে বললাম দেখেন আমি তোর কিছুই চিনি না, কিছুই জানি না, আমার নাম্বারও নেই, আমি কোনো নাম্বার নেই। তো ওর একটা সেলফোন ছিল সাথে পাইছে, যখন মারা গেছে সেলফোনে লিখে গেছে যে আমার ওয়াইফের কোনো দোষ নেই, আমার মা বাবার কোনো দোষ নেই, অনেক কিছু নাকি লিখে গেছে, আমাকে পুরোটা শোনাই নেই।
একটু শোনাইছে, বললো তোমার কোনো দোষ নেই, এটা লিখছে তোমার হাজবেন্ডের, ঠিক আছে। ও মা বাবাকে মানে লজ্জায় চেহারা দেখাতে পারবে না দেখে হয়তো মা বাবা মেনে নেয়নি, ওরা যতটুকু বললো মনে হয় মা বাবাকে বলছিল মেনে নেয়নি মনে হয়, এই জন্য আর কি মনে হয় ওই কাজটা করছে। তো আমাকে বললো যে থানায় চলো। তো যখন গাড়িতে উঠেছে তখন মানে আমাকে বললো কোনো ভয় নেই তোমার, তোমাকে আমরা অ্যারেস্ট করবো না, কিছুই করবো না, তোমার জাস্ট একটু থানায় যেতে হবে। তো আমার আম্মু দেখে, আম্মু রিক্সাতে নামছে, আমার আম্মু দেখেই তো কাঁদতেছে, আমার আম্মুর দেখে আমি কাঁদতেছি। আমার আম্মু বললাম, আমার আম্মুর বললাম যে আম্মু তুমিও আসো। আম্মু গাড়িতে উঠলো, থানা যে ভাটারা থানা আছে না, বাড্ডা ভাটারা থানা, ওটাতে নেওয়া হলো। নেওয়ার পরে আমাকে মানে বসায় রাখছে, ওখানে বসায় রাখানোর পর বললো যে তোমার কোনো প্রবলেম নেই, তোমার আমরা জেলে উঠে কোনো কিছু করবো না। আমি একটু ভাবিয়ে দিচ্ছি। মুক্তা, আপনার কাছে পরবর্তীতে আপনার শাশুড়ি, শ্বশুর বা শ্বশুরবাড়ির আত্মীয়ের কারো নাম্বার কি আপনি পেয়েছেন? না, এখন পর্যন্ত আপনি নাম্বার পাননি? এখনো পেয়েছি। এখন আপনি পেয়েছেন? এখন আপনার কাছে আছে? ওকে, তারপর আপনাকে কিছু করবে না এরকম একটা কথা বলা হলো? কিছু করবো বললো যে তোমার কিচ্ছু হবে না, আমরা কিছু করবো না, কিন্তু তোমাকে আমরা করা যাবে না, তোমার হাজবেন্ডই লিখে দিয়ে গেছে। তো আমি বললাম যে আমি কিছুই বলতেছিলাম না। আমি সেখানে যাওয়ার পর মানে কিভাবে আত্মহত্যা করা যায় সেটা খুঁজতেছিলাম। আমার আম্মু আমাকে রেখে বলছে যে ঠিক আছে আমি যাই, আমি আসতেছি বাসায় থেকে, যদি টাকা দরকার লাগে টাকা নিয়ে আসতেছি, যদি পুলিশে যেভাবে টাকা দিয়ে আমি করবো। তোমার আম্মু আমাকে রেখে চলে গেল। তো ওখানে যাওয়ার পর ওদের বললাম যে কাবির নামে যে ঠিকানাটা আছে সেই ঠিকানা মতো আপনারা দেখেন, খোঁজ খবর নিয়ে দেখেন যে ওটা আমার শ্বশুর বাড়ির ঠিকানা দিছে, দেখেন ওটা আসল কিনা। তো বলতো আসল না। তো ওই ঠিকানা মতো পুলিশটা খবর নিছে 5টার দিকে আর কি, ওর বললো যে ঠিকানাটা আসল। পুলিশ খবর নিয়ে ঠিকানাটা জানলো আসল। এবং তখন পর্যন্ত আপনি জানেন না যে সুইসাইডটা সে কেন করলো, এবং একই সাথে আপনি এটাও জানেন না যে আপনার পরিবার থেকে ওর বাড়িতে যোগাযোগ করা হয়েছে কিনা, বা ওর পরিবার থেকে জানে কিনা যে আপনাকে বিয়ে করেছে কিনা, তখন পর্যন্ত আপনি কিছু জানেন না। তারপরে আপনি ধীরে ধীরে কি জানলেন? বললো আমার পুলিশে বলো তোমার শ্বশুর বাড়ির মানুষ মারা গেছে, তুমি এবার টেনশন করো না, তোমার এসে কিছু বলবে না, আমরা আসি না সাথে, কি বলবে? আমি বললাম কি বলবে, আমি কি কিছু করছি নাকি আমাকে কিছু বলবে? তো এর মধ্যে আসার আগে আর কি আমাকে একটা রুমে নিয়ে বসতে দিচ্ছে পুলিশ, তুমি এখানে থাকো, একা একা ভালো লাগবে। তো সেখানে আমি চিন্তা করছি কিভাবে মরা মানে কিভাবে করা যায়। ওই রুমের ফ্যান ছিল, তো আমার ওন্নাটা তারা রেখে দিছিল, বলে তুমি যদি মানে কিছু একটা করো, মহিলা পুলিশ যারা ছিল বলে ওন্নাটা রেখে দিছে, বলে না তুমি যদি এরকম কিছু একটা করো। মানে তখন আমি কিভাবে কি করবো মানে চিন্তা করতেছি। তখন মানে কারেন্টের তার ছিল, মানে সেই রুমে সিসি ক্যামেরা ছিল আমি জানি না, তো কারেন্টের তার গুলা ছিঁড়তেছিলাম মানে আত্মহত্যা করার জন্য। তো তারা সিসি ক্যামেরা দেখে সাথে সাথে মানে পুরো মেইন কারেন্ট পুরো অফ করে দেয়। অফ করে দেন, তারা দৌড়াই এসে পরে রুমের থেকে বের করে ফেলে। আচ্ছা বকতেছে, বলে তুমি এখানে যদি মর, তাহলে আমরা সবাই ফাঁসমো, যে আমার পুলিশ এই জায়গায় আমার থানায় এসে যদি আত্মহত্যা করো তাহলে তো আমরা সবাই ফাঁসমো। আমরা যে মেন অফিসার ছিল সে অনেক বুঝাচ্ছে, অনেক আদর করতেছে, আমরা তুমি কেন আত্মহত্যা করবা? আমি কোনো মধ্যে পারতেছিলাম না। বললো যে ওর সাথে একটা মানুষ রাখা দরকার। তখন একটা মহিলা পুলিশ আমার সাথে আর কি সারাক্ষণ বসে মানে যে তোমার শ্বশুর না আসলো সে মতো আসলো, বসে থাকলো। তোমার শ্বশুর 8টার দিকে আসছে, অনেক মানুষ আসছে, প্রায় 10-12 জন হবে। তো শাশুড়ি আসে না, শ্বশুর আসছে, দেবর আসছে, আরো চাস্তো দেবর আসছে। তো শ্বশুর আসার পর বলতেছে আমার ছেলের বউ কোনটা, তোমাকে দেখাইলো। আমাকে দেখার পর আমি কিছু বলতেছি না, আমাকে খালি জাস্ট বললো যে তুই আমার ছেলের না জেনে সে না বিয়ে করছো, দেখে আজকে আমার ছেলের অবস্থা। শ্বশুর ফার্স্ট এই কথাটাই বললো, আর কিছু বলে নাই। কিছু বলতে পারতেছি না, আমি সাহস পাচ্ছি না ওনাদের সাথে কথা বলার, যে আমি যাবো আপনাদের সাথে বা আপনারা যে লাস্টে নিয়ে যাবেন আমি আপনাদের সাথে যাবো, এগুলো কিচ্ছু বলতে সাহস পাচ্ছি না। মানে আমার শ্বশুর কান্না করতেছে, তো আমিও কান্না করতেছিলাম। শ্বশুর কিছু আর বলেনি, বাইরে চলে গেছে, আমার দেখে বাইরে চলে গেছে। মানে তখন বলতেছে এখানে একটা মামলা করা দরকার, মানে আমাদের নামে যে মামলাটা করবে। তো পুলিশরা বলছে যে আমার আম্মুরে ফোন করে বলছে 5,000 টাকা আনেন, 5,000 টাকা আনলে আপনাকে ছেড়ে দেওয়া হবে। পুলিশ বলছে মামলা হয়নি, মামলা না 5,000 টাকা দিলে ছেড়ে দেওয়া হবে। তো সেখানে একটা পুলিশ ভালো ছিল, তো একটা পুলিশ এসে বলতেছে তোমাদের নামে মামলা হয়ে গেছে, তোমার আম্মুর রাস্তা না করো, আসলে কিন্তু তোমার আম্মুরও কিন্তু আটকেব। তো আমি বললাম যে ঠিক আছে আমার আম্মুর আমি রাস্তা না করে দিতেছি। তো আমি শুনছি, যতটুকু শুনছি মামলাটা নাকি করতে চায়নি পুলিশরা, অনেক পরিমাণ টাকা দেওয়ার পরে মামলাটা হয়েছে আপনার নামে। হ্যাঁ। কি মামলা হলো, কি করা হলো মামলায়? সন্দেহ মামলা দিচ্ছে যে আত্মহত্যা প্রয়োজনা, মামলার কাগজ আত্মহত্যার প্রয়োজনা, মামলার কাগজটা এই মুহূর্তে আমার কাছে রয়েছে, একটু আমি দেখতে পারি, রাইট? ওকে। মামলাটা কে করলো আপনার এগেইনস্টে? মামলাটা কে করলো? মামলাটা আমার শ্বশুর করেছে। ওকে ওকে, এটা হচ্ছে আপনার শ্বশুরের নাম্বার এখানে যেটা দেয়া আছে না? ওনার নাম হচ্ছে আসাদ গোলজার। আসাদ গোলজার। ওকে, এই কাগজগুলো সম্পূর্ণ কনফিডেন্সিয়াল কাগজ, আমরা এটা পড়ে শোনাবো না, যেহেতু মামলাটি এখনো চলছে, রাইট? মামলাটা এখনো চলছে, মানে এক ধরনের সন্দেহ ব্যাপার, মানে আত্মহত্যা সে করেছে এটা স্বীকার করেছে এখানে এই এজাহারে, কিন্তু এটা এক ধরনের সন্দেহ হচ্ছে তার যে আপনার দ্বারা কোনোভাবে প্ররোচিত হয়েছে কিনা বা আপনার ফ্যামিলির দ্বারা কোনোভাবে প্ররোচিত হয়েছে কিনা। ওকে, হ্যাঁ মুক্তা, তারপর কি হলো? তারপর তারা মামলা টামলা করে চলে গেল। সেদিন থানায় আর কি আমার এক রাত থাকতে হয়েছে। মানে সেখানে একটা না থানায় যে মানে আসামিদের যে একটা
কারো সেখানে রাখে, আমাকে কিন্তু সেখানে রাখা হয়নি। আমাকে ওইখানে যারা পুলিশটা যে থাকে, মানে মহিলা পুলিশটা, সেখানে আমাকে রাখা হয়েছে। বলে তোমার মামলাটা এরকম গুরুত্বপূর্ণ না, তুমি আসামিও না, আমরা যতটুকু জানি তোমার শ্বশুরের জোর জবরদস্তি এটা মামলা করছে, আমরা নিরুপায়, আমরা মামলা করতে বাধ্য হয়েছি। তো পরের দিন কোর্টে নিছে আর কি, আমাকে কোর্টে চালান করে দিছে। আমাকে যখন মানে জজ দেখছে, তখন দেখার পর মানে বয়সটা দেখছে, তখন বলে ও তো কিশোরী, মানে ওর কি জেল দিব, মানে আমাকে এটা বলছে ফার্স্টে। তো সেখান থেকে আমাকে জামিন করে নিয়ে আসে। মানে আমার মা। তুমি কি তোমার শাশুড়িকে দেখতে পেরেছো এখন পর্যন্ত? না, শ্বশুরকে দেখেছি। তোমার শ্বশুর শাশুড়ির সাথে কথা হয়েছে কখনো? হ্যাঁ, কথা হয়েছে। শাশুড়ির সাথে কথা হয়েছে? শাশুড়ি কি বলেছে তোমাকে? শাশুড়ির সাথে এখনো কথা হয়, বলে যে আমার প্রতি কোনো রাগ দেখে তারা কথা বলে না, ভালোভাবে বলে, বলে আমার দেশে বাড়িতে আসো, তোমাকে দেখবো, আমাকে এটাই বলে। তুমি কি জানতে পেরেছো তোমার হাজবেন্ডটা কেন আত্মহত্যা করেছিল? না, এখন আমার শ্বশুর যেটা সে বলে যে আমার ছেলে আমার ওয়াইফকে অনেক ভয় পেত, হয়তো ওই ভয়ের কারণে ওই কাজটা করছে। তাদের কথা হলো এটা, আমারও কথা এটা। আর তোমার শাশুড়ি কি তোমাকে কখনো দোষারোপ করেছে কোনো বিষয় নিয়ে, যে আমার ছেলের আত্মহত্যার জন্য, আমার ছেলের জন্য তুমি দায়ী বা এরকম কোনো? না, এটা বলে না, এখন বলে কিনা তো জানি না, কিন্তু আমার সাথে কোনোদিন বলেনি। কখনো তোমার সাথে ফোনে কথা বললে কান্নাকাটি করতে দেখেছো তোমার শাশুড়িকে? হ্যাঁ, সেও কান্নাকাটি করে, আমিও করি। হ্যাঁ, আমি আসলে কি বলবো ঠিক বুঝে উঠতে পারছি না। তো তোমার এখন প্রেজেন্ট ডেস, মানে বর্তমান দিনের দিকে আসি, মানে তুমি এখন কিভাবে সময় কাটাও, মানে কিভাবে কি হয়? তোমার লেখাপড়া বন্ধ হয়ে গেছে। হ্যাঁ। সো আমি আসলে আপনি বলতে বলতে কখন তুমি বলে সম্বোধন করে ফেলেছি বুঝতেই পারছি না। সো যে লেখাপড়াটা বন্ধ হয়ে গেল, এখন মানে আসলে ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? তোমাকে নিয়ে তোমার ফ্যামিলি কি চিন্তা ভাবনা করে? এখন আমার ফ্যামিলি চিন্তা করতেছে, মানে আমার মানে বিয়ে দিতে চাচ্ছে আবার আর কি, কিন্তু আমি রাজি হচ্ছি না। ছেলে দেখাচ্ছে, মানে আমাকে দেখতে আসতেছে। সবাই জানে, যারা আসে দেখতে জানে? হ্যাঁ। জানার পরে কি হয়? জানার পর কি হয়, আমি না করতেছি, মানে বলছে আমার পছন্দ হয় না, এরকম আর কি। এরকম ঘটনা কি ঘটেছে যে তোমার এসব কাহিনী সবকিছু জানার পরে ছেলে পক্ষ পিছিয়ে যায়? না না, পিছিয়ে যায় না, জানার পরেও রাজি হয়। জানার পরেও রাজি হয়? হ্যাঁ। ওকে, তুমি কেন পিছিয়ে দিচ্ছ? আমি কেন পিছিয়ে নিচ্ছি, আমি চাচ্ছি না, মানে এই মুহূর্তে, মানে আমি চাচ্ছি কতদিন পর করি, মানে মামলাটা শেষ হওয়ার পর আমি বিয়েটা করতে চাচ্ছি। মানে তুমি নিজেও চাও বিয়ে করতে এখন? মানে বিয়ে করতে আমি চাই, আমি ফ্যামিলির চাপে আমার বিয়ে করতে হবে, আমি যতটুকু জানি বিয়েটা করতেই হবে তোমাকে। করতেই হবে। হ্যাঁ। মামলাটা কবে শেষ হবে কিছু জানো? বলছে যে মামলাটা শেষ হইতে আর বেশি দিন লাগবে না, বলছে 2-1 বছর লাগবে। মানে আমার শ্বশুর বলছে নিজেই আপোষ করবে, আপোষ করলে তো বেশি দিন লাগবে না, হয়তো 6-7 মাস লাগবে। ওকে, প্রিয় শ্রোতা, আমরা এই মুহূর্তে মুক্তার শ্বশুর যিনি মামলাটি করেছেন তার আসলে মনোভাব কি সেটা জানার জন্য আমরা এই মুহূর্তে তার সাথে কথা বলবো। এবার ডিল করছে শাকিল। কিবরি, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, এই মুহূর্তে আমরা ফোনে যোগাযোগ করছি মুক্তার শ্বশুর আসাদ গুলজার সাহেবের সাথে। আপনার নাম কি আসাদ গুলজার? হ্যাঁ। জি, আমার নাম হচ্ছে শাকিল, আমি এবিসি রেডিও থেকে, আমাদের হ্যালো 8920 অনুষ্ঠান থেকে। হ্যাঁ, শুনছি, কি বলেন? আচ্ছা, সাইফুলের বউ মুক্তার সঙ্গে আমরা কথা বলেছি, তো আমি একটু জানতে চাচ্ছিলাম যে আপনার ছেলে কেন মারা গেল, আপনি এর কারণটা কি মনে করেন? সাইফুল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়ে বাড়িত, পরীক্ষার আগে বললো যে আপা পরীক্ষা তো আসছে, পরীক্ষার ফিস দিতে হইব, ঘর ভাড়া দিতে হইব, 1020 টাকা লাগবে। পরে আমি টাকা দিয়ে দিলাম। একদিন পরেই খবর আইছে সে মারা গেছে। এই যে কিভাবে মারা গেল, সামনে মারা গেল, এটা আগে এখন পর্যন্ত বুঝতে পারতেছি না, কিন্তু আমি কেস করে রাখছি, এটুকু আমি জানি। ক্লিয়ার করছে না করছে এটা আমি পর্যন্ত শিওর আমি দিতে পারতেছি না। জি জি, আচ্ছা, আপনি আমাকে আরেকটা জিনিস বলেন যে ওই মুক্তাদের বাড়ি থেকে কি আপনাদের সাথে কখনো কোনো যোগাযোগ করা হয়েছে? না 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 না, চিনি না, আর এক ব্যাপারে জানি না। মুক্তাদের বাড়ি থেকে কেউই তাহলে এসে আপনাদের সাথে যোগাযোগের চেষ্টা করেনি? না না না, ওই লাশ আনতে যায় শুনলাম এই কাজ হয়েছে, বিয়ে করছে। আমরা বললাম না, এটা তো কিছুতে হইতে পারে না। আচ্ছা, যেটা হয়েছে তাহলে আপনারা নিশ্চয়ই জানতাম। মুক্তাদের পরিবার থেকে যখন আপনাদের পরিবারের সাথে যোগাযোগ করতে চাইছে তখনই আপনার ছেলে হতাশ হয়ে পড়ছে এবং সেই কারণেই হচ্ছে সে এরকম আত্মহত্যার পথ বেছে নিছে। আমরা অনেকটা এইটা জানতে পেরেছি। আপনি কি মনে করেন ব্যাপারটা আসলে? ওটা তো আমরা দেখি না আর শুনিও না, যে আমরা কিভাবে বিশ্বাস করতে পারি? কোন এখন বিয়ে হইতে বলছে বাড়িতে যোগাযোগ করতে, এটা এখন মুখটা বলতে আছে, একবার বলেন। সাধারণ একটা নাটক করতে পারে, গরিব মানুষ মাছের ব্যবসা করে আনি। আমি জীবনে যা কামাইছি আমার ছেলের পিছনে আমি তাই করে লেখাপড়া করাইছি, এমন বহু টাকা ঋণ করে আমার এই ছেলেটা এইভাবে যাইবো গা, কিছুতে আমি আমার মনে মানাইতে পারি না। জি, আত্মহত্যার প্ররোচনার কথা বলে মুক্তার মা এবং ওদের পরিবারের সবার নামেই মামলা করেছেন। এই মামলাটা নিয়ে আপনি এখন কি ভাবছেন? মামলা করে রাখছি, দেখি মামলা কোন পর্যন্ত যায়। আমি সত্য ঘটনাটা জানার জন্য মামলাটা করছি। মুক্তার দ্বারা যদি ক্ষতি হইয়া থাকে বা অন্য কেউ যদি কোনো চাল করে মাইরা থাকে তাইলে এটা ফাঁস হইব। এই ঘরের ভিতরে
আমরা দুটা লোক থাকি, তাহলে আমি যদি ফাঁসিতে মারা যাই, যাই লগা সিরা দেখবো না, আমরা না যাইতে ওরা পোস্টমেটিং করে আইডিয়া সিরা ঢাকা মেডিকেল এনে পালা দিচ্ছে। আমারও লাগে নাই, গাছের সাজা ভাইয়া কিরা লাগছে, এটা কিভাবে বুঝবো ওই মারা গেছে না মাইসি মারছে? এটা তো আমরা কোনো চিহ্ন বাইরে ভাইয়া কিরা লাগলে মানুষের কোনো কিছু থাকে? জি না। যদি আল্লাহ পাক বার করে তাইলে হইলে কথা, না তো কোনো কথা নেই। ঠিক আছে আসিফ সাহেব, আপনার সাথে অনেক কথা হলো, আমরা অনেক কিছু জানতে পারলাম। তো আপনি ভালো থাকবেন। আমাদের এবিসি রেডিওর পক্ষ থেকে, আমাদের অনুষ্ঠান হ্যালো 8920 পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ শুনছিলাম আসাদ গুলজার সাহেবের কথা, তিনি তার মতো করে বললেন। এখন আমরা আবারও ফিরে যাচ্ছি আমাদের আজকের অতিথি মুক্তার কাছে এবং ফিরছি কিবরিয়ার কাছে। কিবরিয়া। আচ্ছা মুক্তা, তুমি হ্যালো 8920 কেন আসলো? আসলে আসছি এই জন্যই যে আমার মতো অনেক এই ভুলটা অনেকেই করতেছে। অনেকেই হয়তো বুঝে না, মানে আমার কথাটা, আমার গল্পটা যদি অনেক অনেক মেয়েই শুনতেছে আমার মতো, হয়তো শোনার পর হয়তো এই কাজটা করবে না, এরকম আমার মতো নিজে নিজে একা বিয়ে করবে না, বা কোন ছেলেকে এরকম কিছু করতেছে না, জেনে শুনে একজনকে বিয়ে করতেছে, হয়তো তাদেরও তো এর ক্ষতিটা হতে পারে, এরকম জীবনের একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। এই জন্য যে আশা যে আমি আসছি, এটা সবাই শুনবে, হয়তো অনেকেই বুঝবে না, অনেকেই জানে না আমার জিনিসটা, মানে একটু হয়তো জানে, হয়তো ভুল বুঝে আমাকে যে আমার কারণে হয়তো আমার হাজবেন্ড আত্মহত্যা করছে। তো আমি এই জন্যই আসছি যে আমার কথাটা শোনার পরে এই ভুলটা কেউ না করে, আমার এটাই মানে এই জন্যই আসা। তোমার এখন এই মুহূর্তে সবচেয়ে কাছের বন্ধুকে, সবাই সবসময় তোমার সুখে থাকে দুঃখে থাকে পাশে থাকে, এরকম কাছের বন্ধুকে কেউ আছে? ফ্যামিলি মেম্বার হোক বা অন্য যে কেউ হোক, আছে সে? হ্যাঁ আছে। কে? তার নামটা ইজ আ মেল অর ফিমেল, মানে ছেলে অথবা মেয়ে? ছেলে। ছেলে। তোমার চেয়ে বয়সে বড় না ছোট? হ্যাঁ বয়সে বড়। বয়সে বড়। তুমি তাকে লাভ করো, মানে টু বি অনেস্ট? লাভ করি না। মানে আমাকে জাস্ট একটু সামারিটা বলবা যে সম্পর্কটা আসলে কেমন? তোমার হাজবেন্ড থাকা অবস্থায় ছিল নাকি হাজবেন্ড মারা যাওয়ার পর? না না, হাজবেন্ড মারা যাওয়ার অনেকদিন পর, প্রায় 6-7 মাস পর। 6-7 মাস পরে সে তোমাকে কি ধরনের পরামর্শ দেয়, মানে বোঝায় যে? মানে সে যখনই ফোন, মানে সে আমার সাথে যখনই কথা বলে, আমার হাজবেন্ডের ব্যাপারটি নিয়ে আমাকে সবসময় বোঝায়, তুমি যখন মন টন খারাপ থাকে আমাকে বোঝায়, হাসায়, বা মানে অনেক ভালো, মানে বন্ধুত্বের মতো আর কি। উনি, ওনার সাথে তোমার বয়সের ডিফারেন্স কত? এই তো 6-7 বছরের। 6-7 বছর। সে কি ম্যারিড? না ম্যারিড না। তুমি তাকে চেনো? হ্যাঁ চিনি। ডিটেল চেনো? কোথায় থাকে না থাকে, কি করে না করে? হ্যাঁ সব জানো? তোমার ফ্যামিলি জানে? তোমার ফ্যামিলি তাকে নিয়ে কিছু চিন্তা করে? আমার ফ্যামিলি জানে না। তোমার ফ্যামিলি এখনো জানে না? টু বি অনেস্ট, ফ্যামিলি জানতে বলতে জানে যে ফ্রেন্ডশিপ, মানে মানে আমার মা জানে না, ভাবি জানে। তুমি কি তাকে বিয়ে করার কথা চিন্তা করো? না 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 না, কখনোই চিন্তা করো না? না। সে কি তোমাকে চিন্তা করে? না, শুধুমাত্র ভালো বন্ধু? ভালো বন্ধু। হ্যাঁ। এবং তোমার সুখে দুঃখে সে খুব সুন্দর করে পরামর্শ দেয়? হ্যাঁ। প্রিয় শ্রোতা, এই মুক্তার জীবনের গল্পটা হয়তো এখানেই শেষ হয়ে যাচ্ছে।